তাহলে আজকের টপিক হলো নিউক্লিয়াস, তাই না? তো আমরা দেখছিলাম যে আমাদের একটা সেল বা কোষের মধ্যে যে ভেতরে কি থাকে, আমাদের মেয়েদের জানলাম দুইটা জিনিস থাকে, মানে মিল প্রোটোপ্লাজমকে আমরা মানে আমরা প্লাজমা মেমব্রেন যদি বাদ দিই তাহলে এখানে দুইটা বিষয়, একটা হলো সাইটোপ্লাজম আর একটা হলো নিউক্লিয়াস। তো আমাদের সাইটোপ্লাজম পড়া শেষ। সাইটোপ্লাজমে কি কি থাকে আমরা দেখছি, তাই না? সকল অঙ্গ সম্পর্কে জানছি। ওকে, তো এখন হলো যে আমাদের নিউক্লিয়াস সম্পর্কে জানার পালা। গত ক্লাসে আমি একটু বললাম যে আসলে প্রাইমারি লেভেল যেটা একটা জানা হয় যে আসলে নিউক্লিয়াস কি নিয়ে গঠিত, ভৌত গঠনটা সম্পর্কে একটু জানছি, শুধুমাত্র ভৌত গঠন এবং সুপার বেসিস যে কি নিয়ে গঠিত, কি কি পার্টগুলো একটু জানছি। তো আজকে আমরা ডিপলি দেখবো সবগুলো আসলে আসলে নিউক্লিয়াস কি দ্বারা গঠিত, কি কি আছে। তার আগে তোমাদের আমি জানি যে কি কি জানা উচিত বা এখান থেকে কি কি জানা দরকার, আমি তোমাদেরকে এটা আগে দেখি, তারপরে আবার দেখবো একটু। দেখো নিউক্লিয়াস, তাহলে অর্ধের নাম কি বলতো? এটা কোষ ও কোষের গঠন। তো এখানে যা যা জানতে হবে, একটা হলো নিউক্লিয়াস কি, এটা নিউক্লিয়াস কি বা কাকে বলে, এটা সংজ্ঞা টাইপের কিছু একটা বলতে হবে বা দিতে হয়, যেমন জিনিস বলার দেখার ক্ষেত্রে নিউক্লিয়াসকে এটা লিখতে হয়। তারপর এর অবস্থান কোথায়, মিলি কোথায় এবং বিস্তৃতি কোথায়। বিস্তৃতি বলতে এটা কাদের ক্ষেত্রে থাকে না, কাদের ক্ষেত্রে থাকবে, উদ্ভিদে থাকে না প্রাণীতে থাকে নাকি সবার মধ্যে থাকে, কোন ধরনের কোষে থাকবে, এইগুলো সম্পর্কে। ভৌত এবং রাসায়নিক গঠন। ভৌত গঠন বলতে দেখতে কেমন না, গঠায় বাহ্যিক ভাবে যেটা দেখতে, এটা হলো ভৌত গঠন। এর ভেতরে কেমিক্যাল যেগুলো আছে, যে কেমিস্ট্রি যেগুলো রিলেটেড যৌগটগত আছে, এগুলো হলো রাসায়নিক গঠন। এগুলো সঙ্গে জানবো। কাজ আসলে নিউক্লিয়াস কি করে থাকে, কি ধরনের কাজ, সে কেন কোষের মধ্যে এক্সিস্ট করতেছে, কি ধরনের কাজ করে, এই কাজ সঙ্গে বলতে হবে। আর ক্রোমাটিন তন্তুটা কি এবং তার কাজ কি। তখন আমরা জানি কি বলতো, ক্রোমাটিন তন্তু নিয়ে একটা আলাদা প্রশ্ন করা, স্টাডি করার কথা, তাই না? ক্রোমোজোমের মধ্যে, হ্যাঁ, মানে এটা ক্রোমোজোম যদি বলি আমরা পরবর্তীতে। তারপর এখানে কেন ইনক্লুড করলাম, তার কারণ এটা ক্রোমোজোম হওয়ার আগের অবস্থায়। তখন আমরা যখন বলি কি বলতো, আমরা যখন একটা ভৌত গঠনটা যখন বলি, একটা নিউক্লিয়াসের ভৌত গঠন, তখন এখানে কিন্তু আমরা কি বলি বলতো, ক্রোমাটিন তন্তু বলি, ক্রোমাটিন ফাইবার বা নিউক্লিয়ার রেটিকুলাম। তো আমি শুধু এটাই লিখছি কেন, যে অনেকগুলাই কিন্তু আমাদের পার্ট ছিল, অংশ, তো সবগুলা কিন্তু জানতে হবে না, সবগুলা জানতে হবে না। এই যে ক্রোমাটিন তন্তু সম্পর্কে একটু জানতে হবে, কেননা এই ক্রোমাটিন তন্তু থেকেই পরবর্তী সকল পড়া। এখান থেকে ক্রোমোজোম, এখান থেকে ডিএনএ, এখান থেকে আরএনএ, এখান থেকে জিন, এখান থেকে সব। এই জন্য কিন্তু দেখছি যে ক্রোমাটিন তন্তু সম্পর্কে জানতে হবে এবং এর কাজ কি সেটা জানতে হবে। তো এই কয়টা জিনিস জানলে তোমার নিউক্লিয়াস পড়া শেষ, বাকি সব পড়তে হবে না। কিন্তু এখানে অনেক কিছু আছে, সব লাগবে না, শুধু রিডিং দিয়ে রাখবা। কিন্তু সৃজনশীল লেখার ক্ষেত্রে দেখার জন্য লাগবে না। তো দেখতেছি এখানে এগুলো আমরা পরে দেখি, আমরা আগে পড়ে আসি তাহলে। এখন তো দেখো কি বলছে এখানে, প্রকৃত কোষে যে অঙ্গাণু দ্বি স্তর বিশিষ্ট ডাবল আবরণী, কি বলছিলাম গত ক্লাসে, ডাবল আবরণী থাকবে, অর্থাৎ বাই লেয়ার কটা থাকবে, দুইটা থাকবে। এটা বলছো তুমি? আচ্ছা, প্লাজমা মেমব্রেন জানো, ছোট ক্লাসে পড়ছো না? প্লাজমা মেমব্রেন কি আসলে, এটা লিপিড বাইলেয়ার, ফসফোলিপিড বাইলেয়ার। আসলে এটা এরকম বলি, প্লাজমা জেল আমার পুরাতন যুক্ত করে দিও, ক্লাসগুলো করিও, 3টে ক্লাস আছে, ছোট ছোট ক্লাস আছে। যে এরকম মনে করো ফসফোলিপিড বাইলেয়ার থাকে, বুঝছো? দুই পাশে থাকে এভাবে। এটা হলো একটা প্লাজমা ঝিল্লি, এরকম থাকে, বুঝছো? এখানে প্রোটিন থাকে, ওটা দিলাম না, এরকম থাকে। এরকম আমাদের যে বললাম, যে আমরা কি বললাম, নিউক্লিয়াস, নিউক্লিয়াসের চারপাশে দেখো একটা প্রাচীর আছে না? এই প্রাচীরটাও কিন্তু এরকম একটা কি বলতো ঝিল্লি আছে, এখানে পর্দা আছে। তো পর্দাটা কেমন, এরকম মনে করো দুইটা, এরকম কয়টা, দুইটা, এরকম দুইটা মনে করো, এরকম দুইটা জিনিস এখানে আছে, এই যে এইভাবে পাশাপাশি থাকার মাধ্যমে একটা তৈরি করে। এটা মিলে একটা কি হলো আমাদের, এটা হইলে একটা হলো লেয়ার, ঠিক আছে? এরকম একটা চারপাশে লেয়ারটা হলো এরকম দুই লেয়ার বিশিষ্ট, বুঝছো? ডাবল লেয়ার, এটা বললাম আর কি। মাঝখানে কিছু থাকে না, মাঝখানে ওই যে থাকবে এখানে, মানে তলবদ্ধ থাকবে আর কি। এখানে এক ধরনের কি মানে প্যাসেজ প্রদান করতেছে আর কি। দেখো তাহলে কি হলো, এটা ডাবল বেষ্টনী অবস্থায় প্রোটোপ্লাজমিক রস বা ক্রোমাটিন জালিকা ধারণ করে, তাই নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াসের সংজ্ঞা হয়ে গেল, এটা কি বলতো? তাহলে হ্যাঁ, তাহলে এটা কিন্তু সংজ্ঞা তোমরা দিতে পারো, আমরা অনেক ভাবে অনেক কিছু অ্যাড করে দিতে পারো, তার ধর্মগুলো, তার কাজও অ্যাড করে দিতে পারো, ঠিক আছে? ওকে, তারপর দেখো কোথায় পাওয়া যায় মেইনলি, এটা কি বলি আমরা, নিউক্লিয়াসকে মেইনলি কোষের মস্তিষ্ক বলে থাকি। কি বলে থাকি? গুরুত্বপূর্ণ কাজগুলো কি করে থাকে সেই সন্ধান করে থাকে। কোষের মস্তিষ্ক বলে থাকি, প্রাণকেন্দ্র বলে থাকি, কেন্দ্রিকা বলে থাকি। তো এই নামগুলো মনে রাখতে হবে, কি কি বলে থাকি, কোষের মস্তিষ্ক, প্রাণকেন্দ্র, কেন্দ্রিকা। এটা প্রশ্ন আসবে,
এমসিকিউ আসতে পারে যে কোষের কেন্দ্রিকা কাকে বলা হয়, প্রাণকেন্দ্র কাকে বলা হয়, মস্তিষ্ক কাকে বলা এটা হয়? আসবে নাই, কোনটা? এটা এই প্রশ্নটা কেন আসবে না কেন? আপনি তো সবাই নিউক্লিয়াসই দেখান। তো সব কি কঠিন হবে? তুমি চাও সব কঠিন হবে? তোমার তো সব কঠিন করবে না, হ্যাঁ, সবাই পারবে এরকম ভাবে করবে। তুমি যখন পুরো বইটা পড়বে কারণ তখন 5 তো মার্কের ওটাও জন্য, মনে নেই তোমার। হ্যাঁ তোমার ওটা মনে থাকবে না, ওটাও তোমার মনে মনে থাকবে। থাকবে। তোর মনে করো আচ্ছা মাইটোকন্ড্রিয়া তো বলা হতে পারে, পাওয়াটা দিকে বললে তোমার কনফিউজড হবে, হ্যাঁ। বাকি দুটো তো তুমি পাবা। কোচ গব্বরও বলতে পারে অ্যানসার ছোট দিতে ছোট পারে। অধ্যায়গুলোতে বুঝতে যে পারছো? কনফিউশন হয় হ্যাঁ। আর এটা তো বড়। আর এমনিতে যখন তুমি পুরোটা পড়বা, এই একটা ওয়ার্ডই শেষ করো, পরে মনে করবা যে হয়তো ডিএনএ কে বলা হয়, অপশন ডিএনএ, এটাকে মনে বলা হয়। আচ্ছা আমি তোমাদের একটা গ্রুপে একটা দিছি, তালিকা দিছি, দেখছো কি কনফিউশনাল না? হ্যাঁ হ্যাঁ, তাহলে বোঝো আণবিক বই। যখন পড়ো তখন সহজ, কিন্তু দেখো সবগুলো পড়ো উল্টা পুল্টা হয়ে যাবে। সব মাথায় এক বইতে থাকে। দেখো মানে পুরো অর্ধেক আমি দিছি, কনফিউশনাল বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো দিছি আমি নোট করে, ওগুলো দেখে নিও। আচ্ছা, তো দেখো এগুলো বলা হয়, এগুলো মনে রাখতে হবে। এই যে আমি বলছি সব নাম মনে রাখতে হবে না, কিছু কিছু নাম মনে রাখতে হবে, বিজ্ঞানী নাম আমি বলছিলাম, যে কটা বলছি আগে ওটা মুখস্থ করতে হবে, পাশাপাশি এটা রবার্ট ব্রাউন, ঠিক আছে, এই নামটা মনে রাখতে হবে। এটা কোথায়? আমি আসলে। হ্যাঁ, অর্কিড পত্রকোষে নিউক্লিয়াস আবিষ্কার করে ও নামকরণ করেন, এটা দেখতে হবে, ঠিক আছে। কোথা থেকে কি আসে উৎপত্তি এর দরকার নেই। অর্কিডটা কি ফুল? না, এটা এক ধরনের ফুল না, ওরকম ছোট উদ্ভিদ। রাসনা লেখা। দেখো রাসনা একটা উদ্ভিদের নাম। অর্কিডকে মনে রাসনা বলে। দেখো রাসনা, দেখো সংখ্যা এবং বিস্তৃতি যদি বলি, যেটা বললাম একটু বললাম না, বিস্তৃতি জানতে হবে। বিস্তৃতি মানে কি? কোথায় পাওয়া যায়। আছেই। তাহলে এটা একটু জানতে হবে কোথায় কোথায় পাওয়া যায়। দেখো প্রতি কোষে সাধারণত একটি নিউক্লিয়াস থাকে, কয়টি? একটি করে থাকে। আদি কোষে কোনো নিউক্লিয়াস থাকে না। আদি কোষে কি থাকে না বলো তো? নিউক্লিয়াস। আমরা বলছিলাম যে আদি কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না। থাকে না, তাই নিউক্লিয়াস। হ্যাঁ, সুগঠিত নিউক্লিয়াস থাকে না। আচ্ছা, যদি সুগঠিত না, অর্থাৎ এখানে নিউক্লিয়ার মেমব্রেন থাকে। নিউক্লিয়ার মেমব্রেন না থাকার কারণে সরল থাকে। ক্রোমাটিন তন্তুগুলো কি থাকবে? সাইটোপ্লাজমের মধ্যে সরল। ছড়িয়ে ছড়িয়ে থাকবে। বলো কোষের সবচেয়ে বড় অঙ্গাণু কি? কোষের সবচেয়ে বড় অঙ্গাণু ওটা হলো তোমার না নিউক্লিয়াস, যদি কোষের মধ্যে বলি। সাইটোপ্লাজমের প্লাস্টিক। হ্যাঁ, মানে কোষ গহ্বরটাও তো আছে, যেটা পরিণত কোষ হবে সেটা তো কোষ গহ্বরটা সবচেয়ে অঙ্গাণু বড়। বলা হয় না, ওটা ওটা ক্যাভিটি একটা। না, আমি একটা প্রশ্ন দেখলাম সেখানে কোষ গহ্বর অ্যান্সার তো। ওটা আসলে কি বলবো এখন, মানে আসলে ওটা অঙ্গাণু বলা যায় না, বুঝছো? অঙ্গাণু বলা যায় না, ওটা ওটা একটি ক্যাভিটি, মানে ফাঁকা জায়গা। তাছাড়া তেমনিতে প্লাস্টিক। আর যদি সাইটোপ্লাজম বলো সেটা আমরা একটা আনসার হবে। এগুলো এগুলো ফালতু কোশ্চেন, এগুলো কোনো কোশ্চেন না। এটা তো বোর্ডের কোশ্চেন তো। কি যে ওটা হয়তো কোথাও থেকে দিছে এরকম ভাবে বুঝে যে বড় জায়গা বা বড় একটা অংশ। নাহলে তাই উত্তর করতে তাই মাথা পড়ি মারছে। হ্যাঁ, আসলে ওটা কোনো অঙ্গাণু না। আমি ওই দিন তোমাকে বলছিলাম যে হ্যাঁ, সেটাই- কোষ গহ্বর সেটাই অঙ্গাণু না, কোষ গহ্বর। আমি তোমাকে বলছিলাম ওই দিন। এমনিতে তো বড় অঙ্গাণু প্লাস্টিক। বড়। ওই জন্য বললাম যে এটা অঙ্গাণু না, হবে না। দেখো তার ওটা কোনো অঙ্গাণু, ওটা একটা ক্যাভিটি, অর্থাৎ অঙ্গাণুর অনুপস্থিতি, বুঝছো? জায়গা একটা ভ্যাকুয়াল তৈরি হয়েছে, ও তো আবার ফাঁকা। কোষ রসটা ধারণ করে। ওকে, তাহলে এগুলো বললাম যে প্রতি কোষ সাধারণত একটি নিউক্লিয়াস থাকে, আদি কোষে কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। আদি কোষ বলতে কি বোঝায়? যে কোষটার মধ্যে পরিণত হয় নাই, প্রাইমারি, অর্থাৎ আমরা জানি অপরিণত কোষ। কোষগুলোকে 3 ভাগ ভাগ করে থাকি। কয় ভাগে বলো তো? 3 ভাগে। একটা কি বলতো, মানে আমাদের অকোষীয়, কোষীয়, মানে অকোষীয়, আদি কোষীয়, কোষীয়। মানে প্রাইমারি লেভেলে কোষই হয় না, যেখানে যেমন ভাইরাসের ক্ষেত্রে এখানে কোনো কোষ থাকে না। অবশ্যই। তারপর হলো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি বলতো? আমরা বলি আদি কোষীয়, অর্থাৎ এখানে নিউক্লিয়াস থাকে না ওইভাবে সুগঠিত। সুগঠিত। অর্থাৎ নিউক্লিয়ারের যে মেইন জিনিস মস্তিষ্ক বলতে পারো, এটা ভুল হয়ে যাবে, তার মস্তিষ্ক নিউক্লিয়াসটাকে বলা হয়। তবে নিউক্লিয়াসের যদি মস্তিষ্ক বার বলি সেটা হয়ে যাবে কি বলতো? ক্রোমাটিন তন্ত্র। তো সেটা থাকবে, এটা শরীর সেটা থাকবে সাইটোপ্লাজমে, বুঝতে পারছো? ওকে, তাদেরকে বলা হয় আদি কোষ। তো এই জন্য আমরা বলতেছি যে আদি কোষে কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। তারপরে কি বললাম আমরা? কিছু 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 সংখ্যক প্রকৃত কোষ, যেমন ছিপনল এবং মানুষের লোহিত রক্তকণিকা প্রভৃতিতে নিউক্লিয়াস থাকে না। এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আর কিছু পড়ো না পড়ো, যে এই দেখো এসএসসি তে আসছে। হ্যাঁ, যে ছিপ কোষ, মানুষের লোহিত রক্তকণিকায় কি থাকে না? নিউক্লিয়াস থাকে না। এই দুটো জিনিস মনে রাখতে হবে। আমরা যখন পড়বো এটা ওদের অলরেডি পড়াইছিলাম আমি, যে ছিপ কোষ, ছিপ কোষে থাকে না, ঠিক আছে? Nucleus থাকে না। ছিপ কোষে থাকে না, ঠিক আছে। লোহিত রক্তকণিকা থাকেই না, যে তৈরি হয় ওকে, থাকবে না। ছিপ কোষ আসলে মিলি কি বলতো? ফ্লোয়েমের ফ্লোয়েম ফ্লোয়েমের একটা পার্ট, ঠিক আছে? তো এখানে থাকবে না। আবার মানুষের লোহিত রক্তকণিকা মানে রক্তের একটা অংশ, রক্তের একটা কণিকা, লোহিত রক্তকণিকা এখানে থাকবে না। অর্থাৎ সবথেকে যে বেশি পরিমাণ যে কণিকাটা আছে লোহিত রক্তকণিকা, এরিথ্রোসাইট, রেড ব্লাড সেল, এখানে থাকে না। কেন থাকে না এটাকে বলবো? আসলে কেন থাকে না ওদেরকে বলছি, তাকে পড়াইছি। তো আসলে লোহিত রক্তকণিকায় আমাদের এই যে বলে যেহেতু আসছে, কেন আমাদের নিউক্লিয়াস থাকে না লোহিত রক্তকণিকায়? কেন নিউক্লিয়াস থাকে না? কেন থাকে না?
কারণটা বলি। লোহিত রক্তকণিকার কাজ কি জানো? রক্ত তৈরি। রক্ত তৈরি, এটা কথা বলবো। রক্ত তৈরি ওটা হয়। লোহিত রক্তকণিকার মধ্যে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। তার মানে কি লাল হয় রক্তের রঙ। লোহিত রক্তকণিকা হিমোগ্লোবিনকে ক্যারি করে। কি করবে? ক্যারি করবে। ক্যারি করবে। আচ্ছা, ওর মধ্যে যদি নিউক্লিয়াস থাকতো, নিউক্লিয়াস একটা বড় জিনিস না? একটু আগে বললাম প্রাণী কোষের মধ্যে সবচেয়ে বড় কোনটা অঙ্গ? নিউক্লিয়াস। নিউক্লিয়াস। তো নিউক্লিয়াস যখন থাকবে ওর মধ্যে কি বলতো, হিমোগ্লোবিন ধরতে পারবে বেশি না। দেখবা আমরা যদি বলি লোহিত রক্তকণিকা কেমন? বাইকনকেভ। বাইকনকেভ, দুই দিকে বলতো কনকেভ, মানে এরকম এরকম, এই যে এরকম দুই দিকে বলতো অবতল। অবতল। এই অবতল। বুঝছো? বাইকন এরকম সিস্টেমের এরকম তৈরি হয়। এই যে বিষয়টা যদি দেখায় বাইকনকেভ কেমন, পাইপ দুই পাশে কি হবে, এই যে দেখো এই যে ক্যাভিটি হলো চৌবাচ্চার মতো। তাহলে এরকম মাঝে ফাঁকা থাকার কারণে এখানে কি ধরতে পারে বলতো? হিমোগ্লোবিন ধরতে পারে। আর হিমোগ্লোবিন গুলো কি ধরতে পারে? অক্সিজেন ধরতে পারে। বুঝতে পারছো? এরা ধরতে পারে হিমোগ্লোবিন ধারণ করে, এরা আবার অক্সিজেন নিয়ে যায়। ঠিক আছে, হিমোগ্লোবিন অক্সিজেন নেয়। এখন দেখো যদি নিউক্লিয়াস থাকতো তাহলে কিন্তু এরকম বাইকনকেভ হতে পারতো না, এখানে হিমোগ্লোবিন রাখার মতো জায়গা থাকতো না। হ্যাঁ, থাকতো না। ক্যাভিটিটা এমন করে আগে যে ধারণ ক্ষমতা আছে তাতে কম হতো। এই জন্য মেল এটা কি হয়ে থাকে বলতো, এখানে থাকে না। যাই হোক, এক্সট্রা না বলি এর কথা। তো এটা বললাম। আবার দেখো অন্য অনেক কোষে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে একাধিক কোষে কোনটা থাকতে পারে, এটা বুশারিয়া আছে, বটেরিয়াম, এগুলো বলবো একটু। ঠিক আছে, এগুলাতে থাকে, পেনিসিলিয়াম সহ কতিপয় ছত্রাকে থাকে আর কি। ঠিক আছে, তাহলে এই যে কিছু কিছু ছত্রাকের মধ্যে কি থাকে, Addiction। একাধিক নিউক্লিয়াস থাকতে পারে। এখন দেখো বহু নিউক্লিয়াস যুক্ত কোষকে কি বলা হয়? বহু নিউক্লিয়াস বিশিষ্ট এক ধরনের গঠনকে বলা হয় সিনোসাইট বলি আমরা। ঠিক আছে, কি বলবো? সিনোসাইট বলবো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু বেসিক জানা থাকতে হয় যে যদি বহু নিউক্লিয়াস থাকে একটা কোষের মধ্যে তাকে কি বলা হলো? এর থাকাকে সিনোসাইট বলি আমরা। কি বলি বলো তো? সিনোসাইট। সিনোসাইট। ওকে ওকে, তারপরে কি বলতো, আকৃতিটা একটু দেখলাম, দরকার নাই, বিভিন্ন আকৃতি হতে পারে। অবস্থানটা মিলে কোথায় হয়? মেইনলি মাঝখানে হয়। কোথায় হয়? মাঝখানে। হ্যাঁ, প্রাণী কোষের ক্ষেত্রে মেইনলি এটা একটা কোষ আছে, এর মাঝে থাকে। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হয়? সাইডে। তার কারণ উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ গহ্বরটা কি হয়? অনেক বড়। কোষ গহ্বরটাই অনেক জায়গা জুড়ে থাকে, যার কারণে মাঝে থাকতে পারে না, সাইডে গিয়ে অবস্থান নিতে হয়। কোথায় গিয়ে অবস্থান নিতে হয়? যদি চিত্র দেখো বুঝতে পারবা। বুঝছো যে আমাদের নিউক্লিয়াসটা এক সাইডে থাকে। বুঝছো? এবং প্রাইমারি লেভেলে যদি বলো, একটা কোষের যখন বিভাজিত হলো নবসৃষ্ট একটা কোষ, সেখানে বলতে পারো কোথায় থাকবে? মাঝে থাকবে। হ্যাঁ, কোষ গহ্বর থাকে, ধীরে ধীরে কোষ গহ্বর বড় হবে, সাইডে চলে যাবে। মানে বুঝতে এটা পারছো? তো মানে- আমরা বলছিলাম উদ্ভিদ কোষের ক্ষেত্রে দেখবা টিস্যুতন্ত্র যখন পড়বা তখন বুঝতে পারবা টিস্যু কয় ভাগ করি আমরা? বিভাজন ক্ষমতার উপর ভিত্তি করে দুই ভাগ। একটা হলো ভাজক টিস্যু, একটা হলো স্থায়ী টিস্যু। ভাজক টিস্যুর কোষগুলোতে দেখবো আমরা, হ্যাঁ এই যে ভাজক টিস্যুগুলো উদ্ভিদ কোষ না, এগুলোতে দেখবো নিউক্লিয়াসটা কিন্তু আকারে বড় থাকে, প্রোটোপ্লাজম পূর্ণ থাকে, মানে নিউক্লিওপ্লাজম, এবং এখানে প্রোটোপ্লাজম পূর্ণ থাকে। বুঝছো? এবং দেখবো এখানে মাঝে অবস্থান করে, সেন্ট্রালি প্লেস। কোথায়? মাঝে। দেখ উদ্ভিদ কোষ হওয়া সত্ত্বেও কি কোথায়? কেন? এখানে কোষ গহ্বর নাই, নাই বললেই চলে, তাহলে খুবই ছোট। বুঝছো? অনেক কিছু আছে, যাই হোক বলে দিব না তোমাদের, তোমরা পড়তে পারবা, অনেক সময় আছে বলার। তো এইগুলো নাই। দেখো, এটা জানলাম। ওদের কথা ভাবো তাহলে, আকার এবং আয়তন। আকার এবং আয়তনটা কেমন দেখে নিলাম, দরকার নেই। এই যে একটু তোমার মনে রাখবা যে নিউক্লিয়াসের 10 থেকে 15 ভাগই দখল করে থাকে। নিউক্লিয়াস কোষের 10 থেকে 15 ভাগে দখল করে যায়। তাহলে বুঝছো এর আকারটা বড় না অন্য আকার বড় হবে? 10 থেকে 15 ভাগে এই দখল করে। আর কত কত অঙ্গাণু আছে না? এখন একটা জিনিস বলো তো, স্পার্ম বা শুক্রাণুর 90% হলো কি? নিউক্লিয়াস। স্পার্ম যে একটা কোষ, তার দেখো 90 ভাগই কি বলতো? নিউক্লিয়াস। নিউক্লিয়াস। এটা মনে রাখতে হবে, পুরোটাই নিউক্লিয়াস। পরে দেখো। Okay. এখন তো রাসায়নিক গঠন, তাহলে রাসায়নিক গঠন, তার আগে ভৌত গঠন সম্পর্কে আমি একটু বলি। ভৌত গঠন বলতে কি? ভৌত গঠন বলতে আমরা যেটা জানি, দেখো ভৌত গঠন সম্পর্কে একটু বলি, বিস্তারিত পরে বলি। এটা একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াস চারপাশে কি থাকবে? একটা মেমব্রেন থাকবে, তাই না? এই মেমব্রেনকে কি বলি আমরা? নিউক্লিয়ার মেমব্রেন। কার মেমব্রেন এটা বলো তো? নিউক্লিয়াসের। এটাকে আমরা বলতেছি নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়াসের মেমব্রেন মানে নিউক্লিয়ার মেমব্রেন। ওকে, নিউক্লিয়াসের মাঝামাঝি কি থাকবে?
মানে মেমব্রেনের মাঝে একটা ছিদ্র থাকবে, একে বলবো কি বলবো বলো তো? নিউক্লিয়ার রন্ধ্র। রন্ধ্র মানে কি? ছিদ্র। ছিদ্র। মানে নিউক্লিয়ার মেমব্রেনের ছিদ্র এটা বলতে পারো। শর্টকাটে আমরা কি বলি? নিউক্লিয়ার রন্ধ্র। ওকে, এখন দেখো এর মাঝে কি থাকবে? এক ধরনের তরল থাকে, কন্টেন্ট করে। এটা কি কি কন্টেন্ট করে? তরল, পানি মতো কিছু একটা জিনিস। এটাকে বলা হবে নিউক্লিয়ার প্লাজম। প্লাজম। নিউক্লিয়াসের প্লাজম, নিউক্লিয়ার প্লাজম বা নিউক্লিয়ারের প্লাজমা বলতে পারো, নিউক্লিয় প্লাজম বলি আমরা একে। ওকে, এবং দেখো এর মাঝে একটা জিনিস খুবই ঘনীভূত হয়ে থাকে, কি বলতো? এইভাবে খুবই ঘনীভূত থাকে, একে বলি নিউক্লিয় লাস। নিউক্লিয়াসের নিউক্লিয় লাস, বুঝতে পারছো? একে একে ঘিরে বা এর সাথে যুক্ত হয়ে অনেকগুলা সুতার মতো কিছু দেখা যায়, তাই না? এদেরকে বলা হয় কি বলতো? ক্রোমাটিন তন্ত্র বা নিউক্লিয়ার রেটিকুলাম। ক্রোমাটিন তন্ত্র বা নিউক্লিয়ার রেটিকুলাম। তাহলে কি বলা হয়? ক্রোমাটিন তন্ত্র বা নিউক্লিয়ার রেটিকুলাম, বুঝতে পারছো? আর এই যে বাইরের পর্দাটা কি বললাম? নিউক্লিয়ার মেমব্রেন বা এনভেলপ বা নিউক্লিয়ার পর্দা, যেটাই বলো সেটাই। তাহলে দেখো এই কয়েকটা বিষয় মিলে কি হয়ে যায় আমাদের? নিউক্লিয়াস। তার এইগুলাই কি বলতো? ভৌত গঠন। কি গঠন? ভৌত গঠন। বুঝতে পারছো তাহলে ভৌত গঠন কাকে বলা হয়? ভৌত গঠন বলতে এইগুলো যেগুলো আমরা দেখতেছি বড় বড় জিনিস, এগুলো হলো ভৌত গঠন। তাহলে আরেকটা কি গঠন থাকবে? রাসায়নিক। তো এখন রাসায়নিক গঠনটা যেটা আছে এটা বলি। রাসায়নিক গঠন বলতে কি বোঝায়? আসলে এটা কি দ্বারা গঠিত শুধু এটা জানলে হবে। এটা মেনলি কি? নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা তৈরি। কি দ্বারা তৈরি? নিউক্লিক অ্যাসিড। আর কিছু তার নিউক্লিয় প্রোটিন। একসাথে কি বলতে পারি আমরা বলো তো? নিউক্লিয় প্রোটিন লিখে রাখতে পারো। নিউক্লিয় প্রোটিন। কি প্রোটিন? নিউক্লিয় প্রোটিন। ওকে, এখানে বারবার বলবো আমার সাথে, দেখো কি হবে এটা মনে থাকবে। তাহলে কি কি প্রোটিন দ্বারা? নিউক্লিয় প্রোটিন। এর সাথে কি থাকে? পানি থাকে, লিপিড থাকে, এনজাইম থাকে, ডিএনএ আরএনএ এগুলো থাকে, এনজাইম থাকে। তো মেইনলি কি বলতো? নিউক্লিয় প্রোটিন। এটা জানতে হবে। তো এখন আর কি জানতে হবে? বলছিলাম যে নিউক্লিয়াসের কাজটা জানতে হবে। নিউক্লিয়াস কি জানতে হবে? এই যে কাজটা দেওয়া আছে, দেখো নিউক্লিয়াস কোষের সব ধরনের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। কি করে? জৈবিক কাজ সকল ধরনের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। এটা তো মেডিকেল আসছিল 2022-23 সালে। তো প্রশ্ন কি আসবে বলো তো? নিচের কোনটি কোষের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে? কে? নিউক্লিয়াস। হ্যাঁ, নিউক্লিয়াস। তাই একে কোষে কি বলা হয়? মস্তিষ্ক বলা হয়। প্রশ্ন আসতে পারে যে ক নম্বরে নিউক্লিয়াসকে কেন কোষের মস্তিষ্ক বলা হয়ে থাকে? এ কোষের জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে বলে। ঠিক আছে, তো প্রশ্ন হয়ে গেল প্রাণকেন্দ্র বলা হয়, এগুলো বলা হয় কেন? এটা প্রশ্ন হয়ে গেল। দেখো এতে ক্রোমোজোম থাকে যার দ্বারা বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্য রক্ষা পায়। ঠিক আছে, আমরা জানি ক্রোমোজোমের মাধ্যমে কি হয়? বংশ পরম্পরায় বৈশিষ্ট্য চলে যায়। একজন ব্যক্তির চোখের রং কি হবে, ত্বকের রং কি হবে, চুলের রং কি হবে, মোটা হবে না খাটো হবে না বেটো হবে, সবকিছু ডিপেন্ড করে কার উপরে? এমনকি কথা বলতেছে কণ্ঠস্বর কেমন হবে সেটাও ডিপেন্ড করে। দেখবা শিল্পী মানুষের ছেলেমেলে কি হয়? শিল্পী হয়, কণ্ঠ ভালো হয়। তাহলে এগুলা কণ্ঠস্বর সবই ডিপেন্ড করা হলো জেনেটিক্যাল বিষয়। খেলোয়াড় থেকে খেলোয়াড় হয়। তাহলে এগুলা বিষয় কিন্তু একটা বিষয় আছে, বুঝছো? তো এগুলা এই জন্য কি করে? যে ক্রোমোজোম কি করে? এটা কিন্তু ক্রোমোজোমের কারণে। আমরা যখন কোষ বিভাজন পড়বো, মিওসিস কোষ বিভাজন, তখন দেখবো কি বলতো? দুই কোষের পিতৃকোষ মাতৃকোষের ক্রোমোজোম অর্ধেক হয়ে মিলিত হয়ে একটা নতুন একটা কোষ তৈরি করবে, জায়গা। তো এই যে ক্রোমোজোমটা কি করতেছে? বংশ পরম্পরায় বৈশিষ্ট্য নিয়ে যাচ্ছে। কি একটা অলৌকিক ব্যাপার! একজনের একটা ছেলে, ওর সাথে কি সম্পর্ক? ওটা কেটেও তৈরি করা হয়নি, কিছু করা হয়নি, কেমনে অনুমত হয়ে গেছে। তার মানে এর মধ্যে ওই যে ভেতরে যাচ্ছে কি বলতো? ক্রোমোজোমটা। এই ক্রোমোজোমটা এত কাজ। তাহলে ক্রোমোজোমই সবকিছু করে। আর কোথায় থাকে? নিউক্লিয়াসে থাকে। তাহলে কাজটা মিলে কি করতেছে বলতে পারো? বলতে পারে নিউক্লিয়াসে করতেছে। ওকে, তাহলে এতে ক্রোমোজোম থাকে যার দ্বারা বংশ পরম্পরায় বৈশিষ্ট্য রক্ষা পায়। বুঝছো? ওকে, এরা আরএনএ এবং প্রোটিন সংশ্লেষণে বিশেষ ভূমিকা পালন করে। কি করে? আরএনএ এবং প্রোটিন সংশ্লেষণে, মানে আরএনএ তৈরি করে কি পরীক্ষা বলতো? বলছি অনেকবার, ট্রান্সক্রিপশন। পরে পড়াবো, এটা পরে নেই। ট্রান্সক্রিপশন পরে আসবে টপিকগুলো বিস্তারিত। এটা শুধু নাম বলছে না, কেউ পড়ে নেই। ট্রান্সক্রিপশন, বুঝছো? এগুলো পড়াবো, মানে মেইন বিষয়গুলো এখন আছে। সহজ বিষয়গুলো পড়া হয়েছে, তুমি ক্লাস 2টা করে নিও, 3টা ইজি করে নিও, দিয়ে দিও। আর তাহলে এটা হলো আরএনএ তৈরি করার পরীক্ষা হলো ট্রান্সক্রিপশন, পড়বো আমরা। আর প্রোটিন তৈরি করার পরীক্ষা হলো ট্রান্সলেশন। কোথায় হয়? রাইবোজোমে হয়। কিসের মাধ্যমে? আরএনএ থেকেই হয়, আবার টিআরএনএ থেকে হয়। এমআরএনএ এমআরএনএর উপর টিআরএনএ আছে। সবগুলো ব্যবহার কাজ আছে, ট্রান্সফার করবে। দেখ এটা মানে অ্যামিনো অ্যাসিডকে নিয়ে যাবে কে? ট্রান্সফার। দেখো এখন দেখবো ওইগুলো আমরা পরটা কি দেখো তো? কোষের ডিএনএ অনুলিপনের নির্দেশ প্রদান ও নিয়ন্ত্রণ করে।
আমরা জানি ডিএনএ আবার অনুলিপন হয়, মানে কি অনুলিপন বোঝো? কোলন হয়। একটা থেকে আরেকটা আরেকটা থেকে রেপ্লিকেশন কপি। হ্যাঁ ভাই বললে হবে, অনুলিপন করলে হবে। মনে করে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ কোলন তৈরি করব, যে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি করব, তো এটাকে বলে অনুলিপন। তো এটাকে আমরা কি বলি এখানকার আমাদের ভাষায়? রেপ্লিকেশন। ডিএনএ রেপ্লিকেশন। তাহলে তিনটা নাম আছে এখানে, তিনটাই আমরা বললাম। তাহলে এটা হলো ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন আর রেপ্লিকেশন। দরকার না লেখার, আছে পরে। ওকে, তাহলে এই কাজগুলো করে। তাহলে এই কাজগুলো কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষা কিন্তু এই কাজগুলো আসবে। যখন নিউক্লিয়াস সম্পর্কে তোমাকে জানতে চাবে, পরীক্ষা আসবে এই জিনিসগুলো, নিউক্লিয়াস কি, কোথায় থাকে, ঠিক আছে, এবং তার কাজ, এইগুলো জানলে বা ভৌত ঘটনা সেখানে জেদার শেষ, ইজি, কঠিন যেতে হবে না। ওকে, নিউক্লিয়াসের গঠনগুলো এগুলো কিন্তু আমরা বললাম না, এগুলো জানতে হবে না। শুধু দেখো যে নিউক্লিয়ার মেমব্রেনটা যে দুইটা দ্বিস্তরী মেমব্রেন দ্বারা আবৃত, এটা জানলা। তো নিউক্লিয়ার আবরণকে কি বলা হয়? নিউক্লিয়ার এনভেলপ বলা হয়। আর কিছু পড়তে হবে না, এগুলো দরকার নাই, ঠিক আছে। নিউক্লিয়ার এনভেলপের ভেতর হতে উৎপন্ন ফোসকাকে কি বলা হয়? নিউক্লিয়ার ফোসকা বলা হয়। এখানে এক ধরনের কি ফোসকা তৈরি হয়, যেখানে দেখো না, এখানে এক ধরনের কি ফোসকার মতো তৈরি হয় বাইরের দিকে প্লাস্টিক, বুঝছো? ওই যে পিনোসাইটিক ফোসকা, ফোসকার মতো এখানেও তৈরি হয়। এদেরকে বলা হয় কি, এগুলো বেশি ইম্পর্টেন্ট না, বেশ ইম্পর্টেন্ট। তো নিউক্লিয়ার এনভেলপের কাজ এটা একটু দেখতে পারো। দ্বিতীয় পরে এনভেলপ মানে এই পর্দাটার মিলে কাজ কি করে? প্লাজমা মেমব্রেনের মতোই অনেকটা কাজ। কি করে বলো তো? সাইটোপ্লাজম হতে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন জালকে কি করে? পৃথক করে রাখে এবং সংরক্ষণ করে রাখে। বুঝতে পারছো? সব মেমব্রেন যেটা কাভারিং করে রাখতেছে, মানে কি প্রোটেক্ট করে রাখছে। একটা চিপসের প্যাকেট যদি বলি, চিপসের প্যাকেট কি করে? চিপসকে কাভারিং করে রাখে, সুরক্ষা প্রদান করে, বায়ুর আর্দ্রতা থেকে রক্ষা করে, এগুলো কাজ না? ঠিক এখানে ঠিক এমনটাই কাজ, প্রোটেকশন দেওয়া মেনলি কাজ। কি করা? প্রোটেকশন দিয়ে কাজ। কিন্তু শুধু এখানে প্রোটেকশন দিলে হবে না, যেহেতু একটা দেহের একটা অংশ, এখানে ট্রান্সফারের কিছু একটা বিষয় থাকতে হয়, প্যাসেজ প্রদান করতে হয়, যাতায়াতের প্রদান করতে হয়, এখানে দরজা থাকতে হয়, কাউকে যেতে দিবে, কাউকে যেতে দিবে না, এরকম একটা বিষয়। তো এটা কি করবে? তাহলে এটা বললাম, তো নিউক্লিয়ার এনভেলপ দ্বারা যেগুলা কোথায় বললাম এইগুলা, তাহলে এগুলা কিন্তু ভেতরে যা আছে সবগুলা কি করে? রক্ষা করে। ওকে, অভ্যন্তরীণ দ্রব্য এবং বহিষ্ঠ সাইটোপ্লাজমের মধ্যে যোগাযোগ রক্ষা করে। কি করলাম? তার নিউক্লিয়াস যেহেতু একটা কোষের কেন্দ্রিকা, প্রাণ কেন্দ্র, তার মানে সেটা কি একটা সেন্ট্রাল কি করবে? সেন্ট্রাল থেকে সবগুলোকে মেনটেন করবে। তার মানে তাতে কি হবে? যাতায়াত থাকতে হবে না? যেমন আমরা বলি, যদি আমেরিকা বলি, আমরা আমেরিকা হলো ব্রেন অফ দ্য বলি, মানে দেশ, দেশ কেন, পৃথিবী, ওয়ার্ল্ডের ব্রেন। দেখো এটা কিন্তু দেখো, এই ওয়ার্ল্ডের মধ্যে ব্রেন মানে মাস্টার মাইন্ড হতে পারছে কেন বলো তো? কারণ তার একটা ভৌগোলিক অবস্থানের কারণে মেনলি হয়েছে। তার ভৌগোলিক অবস্থান দেখছো? স্যার অনেক কিন্তু একটা ভালো একটা ভৌগোলিক অবস্থা, যেখানে দেখো চারপাশে তার সামুদ্রিক যে মানে তার জল সমুদ্র যেটা আছে, তার চারপাশে কি বলতো? সমুদ্র আছে চারপাশে, বলতে না মানে পুরোটা এরিয়া জুড়ে ধরা যায় আর কি। দুই পাশে বলতে ফ্রান্স আছে, ঠিক আছে, ওই পাশে ফ্রান্স আছে, আর এই পাশে হলো ইউরোপ আছে, দুই সাইডে একটু আছে, কিন্তু বাকি পুরোটা জায়গায় তার কি বলতো? হ্যাঁ, আর এই একটু ভ্যাটিকান সিটি আছে একটু জায়গা, ওটা বাদ, কিন্তু সাথে কি আছে? পারমাণবিক মারে বিশ্ব শক্তিশালী একবার জাপানে মারে দিছে। মেইনলি কি এই যে যোগাযোগ করতে পারে, মানে ওখান থেকে সে প্রত্যেকটা মানে এমন দেখবা স্যার, তার প্লেসটা এমন জায়গা, প্রত্যেকটা মহাদেশে সে অনেক যেতে পারতেছে, যোগাযোগ করতে পারতেছে। আর সেন্ট্রালি প্লেস আসলে আমরা ম্যাপ দেখলে আমরা সেন্ট্রাল বুঝতে পারি না। ফ্ল্যাট করে নেও ম্যাপটা, যখন ফ্ল্যাট করে নিবা তখন দেখবা যে সেন্ট্রালি প্লেস হলো হ্যাঁ আমেরিকা। বুঝতে পারছো? একদম সহজে সব জায়গায় সহজ যেতে পারে। তো এরকম বিষয়টা, তো নিউক্লিয়াসে যেতে হবে তো অবশ্যই, যেহেতু ব্রেন, তারপর তাকে সিগন্যাল পাঠাতে হবে, আসতে হবে কোনো একটা জিনিসের তার কাছে কিছু নিতে, এগুলো আসতে হবে, তৈরি করতে হলে আসতে হবে, সব কিছু তার কাছে আসতে হবে। আসার জন্য অবশ্যই কিছু দরকার, প্যাসেজ দরকার, ট্রান্সপোর্ট সিস্টেম দরকার। এটাই তাহলে কি করবে এর মধ্যে? এই যে অভ্যন্তরীণ দ্রব্য বা বহিষ্ঠ সাইটোপ্লাজমের মধ্যে কি করবে? যোগাযোগ রক্ষা, পরিবহন, এগুলো কাজগুলো হয়ে থাকে। পরে কি দেখলাম? এন্ডোপ্লাজম রেটিকুলামের সাথে যুক্ত থাকে, যুক্ত হয়ে নিউক্লিয়াসের অবস্থাকে দৃঢ় রাখে। আমি এর আগের দিনে বলছিলাম যে এই যে এন্ডোপ্লাজম রেটিকুলাম মেইনলি নিউক্লিয়াসকে কি থাকে? একদম ঘিরে থাকে, একদম ঘিরে থাকে। কি করে? এই দেখো, এই যে চারপাশে এটা কি বলতো? এই দেখো চারপাশে কি দেখতেছে এটাগুলো বলতো? এন্ডোপ্লাজম রেটিকুলাম। ওই পাশে আবার কি আছে? একদম এটা হলো কি অমসৃণ। ওই পাশে এরকম আছে কি বলতো? মসৃণ। এই যে এর মধ্যে এগুলো না, এই দেখো নিচেরটাই তো মসৃণ না? অমসৃণ। এই দেখো গায়ে এই যে হলুদ হলুদ আছে না, এগুলো বলে রাইবোজোম। ওই পাশে যেটা আছে এগুলো নাই, ওটা বলে আমরা মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো এটা ঘিরে আছে না, তাহলে নিউক্লিয়াসকে এভাবে ঘিরে থাকে কি বলতো? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা আবার দুই ধরনের, একটা হলো মসৃণ, একটা হলো অমসৃণ। ওকে ওকে। তারপর দেখো,
তাহলে এটা কি তাহলে যেহেতু ঘিরে রাখতেছে মানে একটা কাঠামোটাকে ধীরে করতেছে। আমি বলছিলাম এর আগের দিন বলছিলাম যে আসলে এই যে নিউক্লিওপ্লাজম মানে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কি, এটা কোষীয় কঙ্কালের মধ্যে কাজ করে, কোষ কঙ্কাল দৃঢ়তা প্রদান করে। যদিও কোষ কঙ্কাল বলতে আমরা বলে থাকি তিনটা জিনিস, মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারফিলামেন্ট, তবে এটাও কোষ কঙ্কালের মতোই কোষের দৃঢ়তা প্রদান করে থাকে। ওকে, তবে আসলে কোষে বলতে গেলে এটা মিলে নিউক্লিয়াসকে বেশি সাপোর্ট দিয়ে থাকে। দেখো, অভ্যন্তরে উৎপন্ন উপাদান রন্ধ্রের মাধ্যমে সাইটোপ্লাজমে পাঠিয়ে দেয়, বুঝতে পারছো? তাহলে ভেতরে যেগুলো তৈরি হয় নিউক্লিয়াস ভেতরে, ওইগুলো সাইটোপ্লাজমে পাঠিয়ে দেয়। যেন আমি তোমাকে বললাম যে আরএনএ তৈরি করতে হয়, মিলে আরএনএ তৈরি হয় কোথায় গিয়ে বলতো? নিউক্লিয়াসে গিয়ে। নিউক্লিয়াসে আরএনএ তৈরি হয়, আরএনএটা আবার বাইরে বের করে দিতে হয়। এমআরএনএটা মানে এমআরএনএ যেটা বললাম, যে মনে করো এমআরএনএ, মেসেঞ্জার আরএনএ, এমআরএনএ, এটা তৈরি হয় নিউক্লিয়াসে, তাই নিউক্লিওলাসের কাছে গিয়ে, ঠিক আছে, তৈরি হয়। এখানে তৈরি হলে এর কিন্তু ওখানে কোনো কাজ নাই, কারণ এটা প্রোটিন তৈরিতে কাজ হয়। প্রোটিন কোথায় তৈরি হয়? রাইবোজোম কোথায় থাকে? সাইটোপ্লাজমে, নিউক্লিয়াসের বাইরে। তাহলে এটা কিন্তু দেখো আবার বাইরে বের হওয়ার দরকার পড়ে। তাহলে এইভাবে দেখো বিভিন্ন জিনিসকে কি করে বাইরে বের করতে ঢোকায়, আবার প্রয়োজনে আবার ঢোকায়, বুঝছো? প্রয়োজনে ঢোকায়, তো এইগুলো হয়। তার মানে যে ডিএনএ ইটিগুলো মানে অনেক বিষয় আছে এখানে তৈরি হবে। আবার সবকিছুগুলো আমরা একটু পরে শিখবো যে কেমিক্যালগুলো আমরা যে বিভিন্ন মেডিসিন খাই, বিভিন্ন হরমোন, এদের জন্য রিসেপ্টর আছে। কেউ মনে করো সেল মেমব্রেনে যে কাজ করে, কেউ আবার সাইটোপ্লাজমে গিয়ে কাজ করে, কেউ আবার নিউক্লিয়াসে গিয়ে কাজ করে। এগুলো আমরা পরে পড়বো যদি বলার সুযোগ হয়। তাহলে বুঝতে পারছো, এবার পড়তে পারছো নাকি? বুঝতে পারছো? নিউক্লিওপ্লাজমটা এখন কি? নিউক্লিওপ্লাজম কথা বলছিলাম, তো নিউক্লিওপ্লাজমটা আবার একটু বলি, যেটা টপিকটা আছে, এটা কি ওই যে সাইটোপ্লাজমের মতোই, যেটা নিউক্লিয়াসের ভেতরে থাকবে তরল একটা জিনিস, এটা হলো কি নিউক্লিওপ্লাজম। অর্থাৎ নিউক্লিয়ারের সাবস্টেন্সগুলো ধারণ করবে, ঠিক আছে, কথা ঠিক বলছো। তাহলে দেখো কি বললো, নিউক্লিয়ার এনভেলপ দ্বারা আবৃত, অর্থাৎ নিউক্লিয়ার পর্দা দ্বারা এই যে ভেতরে যেটা দেখলাম, এই যে ভেতরে যেটা আছে এগুলো কি বলা হয়? তরল যেগুলো আছে এগুলোকে বলা হয় নিউক্লিওপ্লাজম, বুঝতে পারছো? ওকে, এগুলো কি করবে? স্বচ্ছ, ঘন, দানাদার তলপথে হলো কি বলতো? নিউক্লিওপ্লাজম। একে কি বলা হয়? ক্যারিও লিম্ব বলা হয়। ক্যারিও মানে কি? নিউক্লিয়াসের লিম্ব, ক্যারিও লিম্ব বলা হয়। এটি নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ প্রোটোপ্লাজমিক রস, বুঝতে পারছো? এই যে সাইটোপ্লাজমগুলো মিলে কি প্রোটোপ্লাজমের রস না? ওখানে সাইটোসোল যেটা ছিল, হ্যাঁ, তো এটার মধ্যে ওটা প্রোটোপ্লাজমের রসটা আর কি এটা ধারণ করছে, ওটা প্রোটোপ্লাজম না, সেটা ভেতরে গেছে আর কি, গিয়ে নিউক্লিয়ার প্লাজম হয়ে গেছে। একই জিনিসই কিন্তু। প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য সমূহ কি এতে বিদ্যমান, অর্থাৎ প্রোটোপ্লাজমের যে বৈশিষ্ট্য মানে যে বাইরে, এটা তো বোঝো কি? বোঝো না? তাহলে বলবা না, বুঝলে তো যাওয়া যাবে না। দেখো, একটা কোষ তো ছিল না, এই জন্য একটু সমস্যা আছে। এটা হলো নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস এখান থেকে নিউক্লিওলাস, এখানে থেকে ক্রোমাটিন তন্ত্র, এটা নিউক্লিয়ার মেমব্রেন, প্লাস্টিড। আর এই যে বাইরে যা আছে এটাকে বলি আমরা কি? সাইটোপ্লাজম যে ঘিরে থাকে তাকে বলা হলে আমরা কি বলি? কোষ ঝিল্লি। ওটা বাদ দিয়ে আমরা কোষ ঝিল্লি, এটা প্রাণী কোষ ঝিল্লি, বুঝছো? আর এখানে থেকে সাইটোপ্লাজম মানে তরলের মতো কিছু একটা থাকে, এর মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকে। মাইটোকন্ড্রিয়া পড়ছো না? হ্যাঁ, প্লাস্টিড, রাইবোজোম, এগুলো পড়ছো কিনা? ছোট ক্লাসে পড়ছো? কথার কথা বলছি, কোষ এটা। তো এইগুলো বিভিন্ন ধরনের অঙ্গাণু কি করবে? এখানে থাকবে, বুঝতো? আরো যত অঙ্গাণু আছে সব এখানে থাকে, ছোট ছোট অঙ্গাণু অনেক থাকে, এগুলো থাকে। তো এটা বললাম। তা এই যে এখানে যে ছোট ছোট মানে তরলপত্র থাকে, এখানে এরকম তরলপত্র থাকে, সবই আসলে কি? প্রোটোপ্লাজমের তরল। মানে এই পুরোটাকে আমরা বলি আসলে প্রোটোপ্লাজম। কি বলি? নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াস প্লাস একটাকে বলে সাইটোপ্লাজম, এই দুটো মিলে কি বলি আমরা? প্রোটোপ্লাজম। আর এর মধ্যে তরলকে যদি বলি এগুলো প্রোটোপ্লাজমের তরল বলতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে এর মধ্যে যা থাকে এর মধ্যে তাই থাকে, শুধু এই পর্দাটা দিয়ে পৃথক করে ফেলে, বুঝতে পারছো? কোষ বিভাজনে গিয়ে আরো সুন্দর বুঝতে পারবা যে ওই প্রোটোপ্লাজমের মধ্যে আর একটা পর্দা তৈরি হয় শুধু, বুঝতে পারছো? এরকম একটা বিষয়। আর একটা কথা, প্লাস্টিডে আমরা পড়ছিলাম মানে যে জান্থাফিল আর ক্যারোটিনের কারণে তো হয়, রঙিন হয়, আবার ওই দুইটা মেলার কারণে আবার ক্লোরোপ্লাস্ট হয়, হতে পারে। হ্যাঁ, তার মানে একটা মানে ক্লোরোফিল তো কালার আলাদা, জান্থাফিলটা হলুদ আর শোনো ওটা মিলে ক্লোরোফিল কেন হয় বলতো? ক্লোরোফিল কারণে হয়, মানে ক্লোরোপ্লাস্টটা কি? ক্লোরোফিল থাকার কারণে হয়, সবুজ। হ্যাঁ, আর এটা হলো এটার জন্য বৈশিষ্ট্য আর কি।
তবে একটা যদি বলি, এখন ওই যে বলি না আমরা প্রাইমারি রং দিয়ে কি বিভিন্ন ধরনের রং তৈরি করতে পারি, হ্যাঁ। বিষয়টা যদি এমন ঘটে করতেও পারে, তাই না? 3টা রং দিয়ে সব রং তৈরি করা যায়, তো এখানে তো হতে পারে। তার মানে ওই 2টা রং দিয়ে সবুজ তৈরি হবে। এখন হতে পারে, ওটা আমি জানি না, হলে হতে পারে। হতে পারে। দেখো Yes, sir. তাহলে এটা বুঝতে পারছো এগুলা? না বুঝতে পারলে বলবা, কিন্তু আসলে এখন একটা সমস্যা হবে, তুমি ক্লিয়ার যেটা করো একদম ক্লিয়ার হয়ে যাবে, একটু ঝামেলা মনে হবে এখন একটু। আমি স্যার ছোট ক্লাসে করিনি। সেটা ক্লাসে পাবো না, ছোট ক্লাসের নাই হতে পারে। এই ক্লাসে হবে। পড়ি নেই, করো না, প্রশ্ন করো না, কি করছো? পড়ি নেই পড়াশোনা। কোন কলেজে পড়ো? তোমাকে এমনি এমনি ভর্তি দিছে? পড়ি নেই এমনিতে। এমনি ভর্তি নিছে? এসএসসি মার্ক তুললে তো কোনো ব্যাপার। ওএসএসসি এমনিতে পরীক্ষার আগে একটু দেখা যায়, আর ফ্রেন্ডরা ছিল। আরো এখানে তো ছোট ক্লাসে কিছু লাগবে না, যা লাগবে দেখো এখান থেকে বুঝতে পারবো, আমি বেসিক দিয়ে পড়াইছি একদম, আর এখন ওটা একটু পরে নিবে, ক্লাসটা দিও, তুমি শেষ দিও, হয়ে যাবে, ব্যাপার না। কালকে আছে নাকি? কি করতে চাও এখন? তুমি বায়োলজি শেষ করে দিতে চাও না? কেমিস্ট্রি। কোনটা করতে এখন চাও? যদি এটা শেষ করে দিলে মানে একটা সিরিয়ালে থাকবে, আর যদি অন্যটা তো আচ্ছা ঠিক আছে, বায়োলজিটা একদম শেষ আচ্ছা, করতেন, তাহলে যখন ঠিক কেমিস্ট্রিটা আছে, পড়বো ঠিক তখন আমরা আছে, ঠিক রিভিশন আছে, দিব। ঠিক আছে, ঠিক আছে, শেষ করে দিলে পরীক্ষা দিয়ে তারপর এটা আমরা কি ঠিক করি আছে। করি একদম তুলি রেখ করো। ওকে। তারপর কি করে এগুলা করে, এ থেকে নিউক্লিওলাস এবং ক্রোমোজোম এতে অবস্থান করে। একটু আগে দেখলাম নিউক্লিওলাস ক্রোমোজোম এর মধ্যে থাকে, যেমন দেখালাম এর মধ্যে কি থাকে, এই যে এটা কি বলতো, এর মধ্যে এই যে ভেতর তরলগুলো হলো কি বলতো, নিউক্লিওপ্লাজম, এর মধ্যে কি থাকে, নিউক্লিওলাস থাকে, ক্রোমাটিন দুগুলো থাকে, এটাই বলছে আর কি, সহজ কথা। পরে একটু দেখে নিবে, একদম ইজি মনে হবে, যে ওদের কাছে ইজি মনে হচ্ছে না সব নতুন জিনিস, একদম মানে ছোট বাচ্চা জিনিস। হ্যাঁ, যখন এটা কোষ বিভাজন হয় তখনও তো ইয়াটা থাকেই। কোনটা? মানে যে না, কোষ বিভাজন হয় এই মেমব্রেন তখন থাকে না, মেমব্রেনটা তো থাকবে না, অ্যালভেসটা হ্যাঁ, কিন্তু ওইগুলো যখন প্রোটোপ্লাজমে ঘটতে থাকে, মুক্তভাবে থাকে, তখন তো পরে কি হয় মুক্ত আবার হয়ে ভাগ হয়ে যায়, ওর ভিতর দিয়ে প্লাস্টিক তৈরি হয়, আলাদা করে দেয়। বুঝতে পারছো? বিষয়টা এরকম। মানে বিষয়টা এরকম, মনে করো যে একটা পরিবারে অনেকগুলো ভাই আছে, বিয়ের আগে সবাই একসাথে আছে, কোনো জমি টমি ভাগ নাই, বাড়ি ঘরের ভাগ নাই, সব আছে। যখনই বিয়ে হয়ে গেল সবার জমি ভাগ হলো, তোমার এটুকু আমার এটুকু, মানে আল দেওয়া হলো। একটা মনে করো বড় জমি আসলে, আমাদের তো সবার গ্রামের বাড়ি, যে মনে করো বাবার আছে মনে করো 1 বিঘা, এক জায়গায় 1 বিঘা জমি, সন্তান হলে 3টা, বিয়ে করার পরে ওই জমিটা কি হবে? 3 ভাগ হবে। আসলে জমি কি একই তো জিনিস নাকি? 3 জমির মধ্যে কিন্তু সেম। আগে মানে এই পুরা জমি যা ছিল, পুরা জমির মধ্যে মানে গুণ যা, এই যে আমরা 3 ভাগ যে করলাম, 3টাই কি ছেলে? 3টা ছেলে, মেয়ে থাকলে তো আবার ভাগে ভেজা। এখন 3টাই সমান দেয়, তাহলে এই 3টাই কি হবে বলে তো? গুণ তো দেয় একই, মানে আগের যে গুণটা ছিল জমির, 3 ভাগ করার কারণে কি গুণ কমছে? ঠিক এমনটাই যে প্রোটোপ্লাজম থেকে আমাদের নিউক্লিওপ্লাজম আলাদা হয়েছে, কিন্তু গুণ ঠিকই আছে। তো কোষ বিভাজনের সময় ঠিক এমনটা ঘটে, মুক্ত হইলেও গুণ একই। কোষ বিভাজন সময় কি ঘটে, যে আমরা ভাগ হবো। কোষ বিভাজনের সময় এই যে কি হয়, মনে করো সাময়িকের জন্য এখন বলতেছে, ভাইরা বলতেছে ভাই ঠিক আছে, এত আসলে এখন মরে যাবো আমরা, চলো আমরা আবার যৌথ পরিবার হয়ে যাই, ঠিক আছে। ওরা আবার মনে করো যৌথ করে দিয়ে যায়, ভাইগুলা যেগুলো আছে যৌথ হয়, মানে এগুলো তুলি ফেলে, এগুলা তুলি ফেলে, মানে আগের মতো হলো, বাঘের মতো হয়ে গেলো। পরে কি হলো, এরা আবার মরে যায়, ওদের বাচ্চা কাচ্চা হয়, ওরা আবার ভাগ করে, কি হবে নতুন, মানে যে বিভাজন, মানে আমাদের তৈরি হলো নতুন জিনিস, ওরা আবার ভাগ করবে, ওরা আবার বুড়ো হয়, ওরা আবার কি করে যে এসব বাদ দিই, আবার ওরা আবার ওদের বাচ্চা কাচ্চা হয়, ওরা আবার কি করে ভাগ করে। বিষয়টা এরকম হয়, কোষ বিভাজনের ক্ষেত্রে এমন হয়, দেখবো আমরা যখন পড়বো তখন বুঝতে পারবো। তো মানে কনলিসলি এরকম হয় আর কি। নিউক্লিওপ্লাজমের কাজ, তাহলে কাজগুলা কি? নিউক্লিওপ্লাজম সংক্রান্ত জানলাম, কাজটা কি? ক্রোমাটিন জালিকা ধারণ করা, যেটা দেখলাম এর মধ্যে কি থাকে, ক্রোমাটিন জালিকা, ক্রোমোজোম থাকে এগুলো, হ্যাঁ। নিউক্লিওলাস থাকে, যা যা থাকে সব বলে দিব। নিউক্লিয়াসের ভেতর জৈবনিক কাজে সাহায্য করে, জৈবনিক কাজে সাহায্য করে, বুঝছো? এবং নিউক্লিয়াসের কার্যকলাপের এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র হিসাবে কাজ করে, বুঝছো? এখানে বিভিন্ন ধরনের এনজাইম ক্ষয়িত হতে পারে এবং বিভিন্ন ধরনের কাজ সংগঠিত হয়, বিভিন্ন মেডিসিন সম্পর্কে বললাম, হরমোনের সম্পর্কে বললাম, এগুলো সম্পর্কে জানলাম। তারপর দেখো এখানে সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াসের মধ্যে পার্থক্য বলবো। আবশ্যকতা মনে করতেছো? না, এটা তো আমরা পাবোই। আচ্ছা, পড়লে তুমি পারবা, ঠিক আছে। থাকবে না। এখন দেখো যে নিউক্লিওলাস লাগবে না, শুধু কি জানো বলো তো, এটা লাগবে না, নিউক্লিয়াস লাগবে না, শুধু একটা জিনিস দেখো এখানে অবস্থান অনুযায়ী, এটা দেখো নিউক্লিওলাস সাধারণত নির্দিষ্ট ক্রোমোজোমের একটি নির্দিষ্ট স্থানে কি থাকে, এখানে দেখাই, এখানে কি আছে আমার, এই দেখো এটা নিউক্লিওলাস, ঠিক আছে।
এটা এই দেখো এগুলো কিন্তু কি বলতো ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন বলতে পারো। এর সাথে কি থাকে লাগানো থাকে একটা নির্দিষ্ট ক্রোমোজোমের নির্দিষ্ট একটা অংশের সাথে লাগানো থাকে। তো যেখানে লাগানো থাকবে তাকে কি বলা হবে? স্যাটেলাইট অংশ বলা হয়। কি বলা হয়? যে ক্রোমোজোমের সাথে লাগানো থাকবে তাকে কি বলা হবে? স্যাট ক্রোমোজোম। এটা কি কি বলা হয়? শুরুতেই আমরা ক্রোমোজোম বলতে পারবো প্রথমে তো? না ক্রোমোজোম বলতে পারবো না, ওটা ক্রোমাটিন। ক্রোমাটিড তন্তু। হ্যাঁ, আর কি বলতেছি একই জিনিস মনে করো না। তাহলে কি বললাম আমরা? এই যে নিউক্লিওলাস সাধারণত নির্দিষ্ট ক্রোমোজোমের একটি নির্দিষ্ট অংশে লাগানো থাকে। নিউক্লিওলাসটা ঠিক আছে, এটা একটা ক্রোমোজোমের নির্দিষ্ট অংশে লাগানো থাকে। তো এই যে ক্রোমোজোমের যে অংশে স্থানে এটি লাগানো থাকে তাকে কি বলা হয়? স্যাটেলাইট বা সংক্ষেপে কি বলি আমরা? স্যাট দিয়ে প্রকাশ করি। এবং যে ক্রোমোজোমটা লাগানো থাকবে তাকে বলা হবে স্যাট ক্রোমোজোম। কি বলা হবে? স্যাট ক্রোমোজোম। স্যাট ক্রোমোজোম বা স্যাটেলাইট ক্রোমোজোম। ওকে, আর কিছু লাগবে? দেখো উৎপত্তি দেখো, স্যাট ক্রোমোজোমের স্যাটেলাইটে অবস্থিত জিন নিউক্লিয়াস উৎপাদনে প্রত্যক্ষ ভূমিকা পালন করে। তো কি বলছে বলতো? স্যাট ক্রোমোজোমের স্যাটেলাইটে অবস্থিত জিন নিউক্লিওলাস উৎপাদনে ভূমিকা পালন করে, এটা প্রমাণ পাওয়া গেছে। তার মানে দেখ কি বুঝলাম যে ক্রোমোজোম থেকে কি তৈরি হয়? স্যাটেলাইট তৈরি হয়। ক্রোমোজোম থেকে নিউক্লিওলাসের তৈরি হয়। তো কোন ক্রোমোজোম থেকে? স্যাট ক্রোমোজোম থেকে। বুঝতে পারছো? স্যাট ক্রোমোজোম থেকে নিউক্লিয়াস তৈরি হয়, এটা মনে রাখতে হবে। ওকে, এখন দেখো এর ভেতরে ভৌত গঠন যদি বলি, এই যে আমাদের কি আছে এগুলো একটু দেখি না, দরকার নাই এগুলো। রাসায়নিক গঠনের মধ্যে কি আছে এগুলো জানি। দেখো এখানে কি আছে, দেখো নিউক্লিওলাসের মধ্যে প্রধান গাঠনিক উপাদান কি হবে? প্রোটিনই হবে। যেহেতু কোথা থেকে আসছে এটা হলো তো ক্রোমোজোম থেকে। ওটা তো ক্রোমোজোমের তো প্রোটিন দিই, আরএনএ এবং সামান্য পরিমাণ ডিএনএ আছে। অর্থাৎ প্রোটিন যা দিয়ে মানে আমাদের ক্রোমোজোম যা দিয়ে তৈরি কি হবে? নিউক্লিওলাস সে তা থেকে তৈরি হবে। তখন ওটা থেকে এটা হয়েছে, কারণ ক্রোমোজোম থেকে কি হয়েছে? নিউক্লিওলাস আছে। এই জন্য ক্রোমোজোম এগুলা থেকে তৈরি, সেও এগুলা দিয়ে তৈরি, এটা মনে রাখবো। ওকে, পরটা দেখলে কি বলতো? নিউক্লিয়াসের কাজটা কি তাহলে? বিভিন্ন প্রকার আরএনএ সংশ্লেষণ করা। একটু আগে কি বললাম তোমাদেরকে? এমআরএনএ কোথায় সংশ্লেষণ হয়? নিউক্লিওলাসে বললাম না? তো এই জন্য বললাম বিভিন্ন প্রকারের আরএনএ তৈরি হয় কোথায় গিয়ে? এই নিউক্লিওলাস। নিউক্লিয়াসে। আরএনএ কোথায় তৈরি হয় বলো তো? নিউক্লিওলাস। প্রোটিন সংশ্লেষণ এবং সংরক্ষণ করা হয়। প্রোটিন তারপর এই ট্রান্সলেশনটা কোথায় হয়? নিউক্লিওলাস। প্রোটিন সংশ্লেষণ এবং সংরক্ষণ করা হয়। এবং দেখো নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করে। কি? নিউক্লিওটাইড। এগুলো আমরা একটু পরে জানবো, নিউক্লিওটাইড কি, নিউক্লিওসাইড কি, ঠিক আছে? নিউক্লিক অ্যাসিড কি, এগুলো আমরা জানবো একটু পরে, এখন তো এগুলো একটু দেখি না। ওকে, তাহলে এখন নিউক্লিয়াস এবং নিউক্লিওলাসের মধ্যে পার্থক্য একটু বলি নাকি? এটা অবস্থান কোথায়? সাইটোপ্লাজমে অবস্থিত। তো নিউক্লিয়াসটা কোথায় অবস্থিত? সাইটোপ্লাজম। ওই যে মাঝে দেখলাম যেটা বলতেছিলাম আর কি, ওটা কি বলতো? নিউক্লিয়াস। তোমার বইটা আমি একটু বের করি ওদিকে। আচ্ছা দেখো, এই যে প্রাণী কোষ না, প্রাণী কোষ প্রথম পৃষ্ঠা দিয়ে ছিল, এইটা প্রাণী কোষ। আচ্ছা এই দেখো, এই যে একটা কোষের মাঝে কি বলতো? নিউক্লিয়াস। হ্যাঁ, এটা বলে সাইটোপ্লাজমের মাঝে আছে নিউক্লিয়াস, বুঝছো? তাহলে এই জন্য বললাম কি বলতো, এটা সাইটোপ্লাজমে অবস্থিত এর মাঝে। আর নিউক্লিওলাসটা কি বলতো? হ্যাঁ, নিউক্লিওপ্লাজম অবস্থা, অর্থাৎ নিউক্লিয়াসের মাঝে বলতে পারি। কিসের মাঝে? নিউক্লিয়াসের মাঝে। এই যে নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াসের মাঝের মধ্যে যেটা আছে এটা কি বলবো আমরা? নিউক্লিওলাস। ওকে, এটা হলো নিউক্লিয়াসের অংশ। ঝিল্লি দ্বি স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত। কয় স্তর বিশিষ্ট? দ্বি স্তর বিশিষ্ট ঝিল্লি দ্বারা আবৃত, এটা মনে রাখতে হবে। কয় স্তর বিশিষ্ট? দ্বি স্তর বিশিষ্ট। একটু আগে দেখালাম তো, ওই যে দুইটা লেয়ার হয়, কিন্তু দেখো কোনো ঝিল্লি দ্বারা আবদ্ধ নয়। নিউক্লিওলাস কোনো ঝিল্লি দ্বারা আবৃত নয়, ঝিল্লি নেই। ক্রোমাটিন জালিকা বা ক্রোমোজোম থাকে। এতে কি থাকে? ক্রোমাটিন জালিকা বা ক্রোমোজোম থাকে। একটু আগে যেটা দেখালাম, হ্যাঁ, এই যে নিউক্লিয়াসের ভেতরে কি থাকবে? এই যে এগুলো থাকে, জালের মতো থাকে, ঠিক আছে, সুতার মতো, এগুলো হলো ক্রোমাটিন জালিকা থাকে। কিন্তু নিউক্লিওলাসে ওগুলো থাকে না, কারণ ওইগুলো থেকে তৈরি হয়, ওর মধ্যে থাকবে না। কাজ কি? কোষের সকল কাজ নিয়ন্ত্রণ করে, হেড, বুঝছো? তারপরে আরএনএ এবং প্রোটিন সংগ্রহ করা। কি কাজ বলতো? একটু আগে যেটা বললাম, আরএনএ এবং প্রোটিন সংগ্রহ করা, মেইনলি এমআরএনএ। বংশগতির গুণাবলী বহন করা, এটা কোনো সম্ভব নয়, কঠিন জিনিস, সহজ জিনিস না।
সবগুলো না পড়লে স্যার উপরে গুলো পড়লে সবগুলো এখন বেসিক ক্লিয়ার আছে না? এখন দেখো নিউক্লিয়ার রেটিকুলাম বা কোনদিন এগুলো দেখানো দেখে কি বলছে এখানে দেখো তো, নিউক্লিয়াসের বিভাজনরত অবস্থায় দেখো বা পর্যায়ের মধ্যক অবস্থায় যে অংশ বা বস্তু ফুল জিন বা রং নেয় সেই বস্তুকে কি বলা হয়? ক্রোমাটিন বলা হয়। আমি একটা বিষয়টা বলি ফুল কিন্তু যে আমরা একটু পরে বলবো, এটা এক ধরনের কালার বস্তু ফুল জিন রং নেয়। তো মেইনলি কি আমরা যখন কোষ বিভাজন করবো, কোষ বিভাজনের বিভিন্ন ধাপ আছে, সেসব আছে। আমরা বলি কোষ বিভাজন 3 প্রকারের, অ্যামাটোসিস, মাইটোসিস, মিয়োসিস। এর মধ্যে মাইটোসিস যেটা হয়ে থাকে আমাদের দেহ কোষ হয়ে থাকে, এর ধাপ আছে অনেকগুলো। প্রথমটা হলো কি প্রোফেজ। প্রোফেজ মানে আমি করবো ক্যারিওকান চেষ্টা বলতেছি আমি। প্রোফেজের মধ্যে কি হয়, এখানে ক্রোমোজোমগুলো দৃশ্যমান হতে শুরু করে, মানে সংকুচিত হয়, লম্বা লম্বা সাথে থাকে, এবার সংকুচিত হয়ে থাকে, তখন এদেরকে বলি আমরা কি ক্রোমাটিন কি বলি? ক্রোমাটিন গুলো ক্রোমোজোম হইতে থাকে। হ্যাঁ, দেন এগুলো ধীরে কি হবে, ভেঙে যাবে। কি হবে? ভেঙে যাবে। মানে অনেক বড় একটা সুতার মতো ছিল এরকম, তাহলে কি হবে, জায়গায় জায়গায় ভেঙে যাবে। এই এক একটা ভেঙে যাওয়া অংশ কি বলবো আমরা? ক্রোমোজোম। কি বলবো? গোড়াটা ক্রোমাটিন। হ্যাঁ, বুঝছো? আর পুরোটা হলো ক্রোমাটিন, বুঝছো? পুরোটা বলবো নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু বলে থাকবো। ওকে ওকে, বুঝতে পারছো? এটাই বলছে আর কি। তো এই যেটা বলছে ক্রোমাটিন প্রকৃতপক্ষে ডিএনএ এবং সাথে প্রোটিন মিলে তৈরি হয়, বললাম না একটু আগেও। কি দ্বারা তৈরি হয়? মেনলি এর সাথে প্রোটিন নিয়ে তৈরি হয়। তা কোষ বিভাজন অবস্থায় ক্রোমাটিন তন্তু ক্রমাগত কুণ্ডলিত হয়ে অপেক্ষিত খাটো, মোটা এবং পৃথকভাবে, যেমন ভেঙে যায় বললাম, পৃথকভাবে সুনির্দিষ্ট সংখ্যা এবং আকৃতিতে দৃশ্যমান হয়। তাহলে কি বলা হয়? ক্রোমোজোম। বুঝতে পারছো? যেটা ভেঙে ভেঙে কি তৈরি হয়? ক্রোমোজোম। ক্রোমোজোম হয়। বুঝতে পারছো? আমরা দেখবো একটু বিস্তারিত, দেখবো একটু পরে। তো এদের রাসায়নিক গঠন কি? মেনলি আসলে এগুলা ক্রোমাটিন তন্তুগুলো কি দ্বারা তৈরি? ডিএনএ, আরএনএ, নন প্রোটিন, প্রোটিন দিয়ে আমরা প্রোটিনগুলো কি হিস্টোন এবং নন হিস্টোন প্রোটিন দ্বারা তৈরি। এটা কি মনে রাখবো? কি দ্বারা? ডিএনএ, আরএনএ, হিস্টোন, নন হিস্টোন প্রোটিন। আর যেটা বলো ডিএনএ, আরএনএ, প্রোটিন, তাও বিষয় মেনলি কে প্রোটিন এবং ডিএনএ, এই দুটোই। ওকে, তাছাড়া আরো অনেক কিছু যে আয়নটন আছে, ধাতু টাতু এগুলো আছে, একটু বলে দেবো, ইম্পর্টেন্ট না। নিউক্লিয়ার রেটিকুলামের কাজ কি তাহলে? এইটা একটু লাগবে। কি লাগবে? নিউক্লিয়ার রেটিকুলাম অর্থাৎ ক্রোমোজোম হওয়ার আগের অবস্থাটা, এর কাজটা কি বলেছি? মেনলি দেখো ক্রোমোজোমের যে কাজটা, ওর একই কাছে কিনা বলো তো, জিনিস তো একই, তাহলে ওইগুলোই বলবো। কিন্তু বংশগতির বৈশিষ্ট্য ধারক এবং ভাগ হিসাবে কাজ করে। তারপরে দেখো আসলে এমন একদম আমরা গর্দ মার্কা সিস্টেমে আসি, প্রশ্ন যদি এটা দেয়, আমরা যে ক্রোমোজোম দেখায় অ্যান্সার করবো। তারপর এখানে যেভাবে কোশ্চেন আছে, আমি তো কোশ্চেন তৈরি করছি এখান থেকে, অ্যান্সার কোনটা ধরবো? নিউক্লিয়ার রেটিকুলাম। এটাই ধরবো, এটাই কিন্তু মানে সিস্টেম। আসলে কিন্তু অ্যান্সার কিন্তু সবই হয়, কিন্তু সব বলা যাবে? এটাই হলো একটা আমাদের মৌস্তবিদ্যার একটা জায়গা, যে আমাদের মনে রাখতে হবে কোনটা কিভাবে বলছে। ওই দেখবো ওই লিস্টটা আমি দিছি, কোনটা কিভাবে বলছে ওই লিস্টটা মনে রাখতে হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এই মনে রাখতে হবে যে নিউক্লিয়ার রেটিকুলামকে কি বলা হয়? বংশগতি, ধারক এবং ভাগ বলা হয়। মিউটেশন, প্রকরণ, সৃষ্টি ইত্যাদি কাজ মুখ্য ভূমিকা পালন করে কে? নিউক্লিয়ার রেটিকুলাম। মিউটেশন কাকে বলা হয়, প্রকরণ কাকে বলে, এগুলো একটু পরে আমি জানবো। অর্থাৎ জিনের কোড চেঞ্জ হবে এখানে, বুঝছো? এটা বলি, একটু কথা বলি। আসলে দেখো সৃষ্টিগতভাবে, আচ্ছা জন্মগতভাবে সবাই আমরা কার থেকে আসছি? আদম থেকে আসছি, হাওয়া থেকে আসছি। তার মানে সবার আমাদের উৎস কি? এখন আমরা বললাম যে বাবা মার জিন কে পায়? ছেলে মেয়ে। তাহলে সবাই এক হওয়ার কথা ছিল কিনা? তাহলে এত চেঞ্জ হলে কি কেমনে? আমেরিকারা এত ফর্সা, এত পয়সা ফর্সা, এত হ্যাঁ, ওইদারই হবে না। তার মানে একটা বাচ্চা নিয়ে এসো, মনে করো যে গর্ভাবস্থায় আছে, মনে করো আমেরিকান একটা আছে, ওকে মনে করো গর্ভাবস্থায় মানে প্রেগনেন্ট অবস্থায় এখানে আসছে, বাচ্চাটা পোশাক করে চলে গেছে, বাচ্চাটা রেখে গেল, কালো হবে না? হবে না। তো এই ফসল কিন্তু ওয়েদার তো ওখানকার ওয়েদার পায় নাই, হবে না। ওখানকার ওয়েদার তো পায় নাই, বিদেশিরা যারা এখানে এসে থাকে কালো হয়েছে না না, ওই জন্য না, যদি কোনো কালো বিদেশি হয়, কালো আমার মতো হয়ে গেল তখন। এখন কথা হলো, তাহলে দেখো এই যে, তাহলে এটা কেমনে হলো? মিউটেশনের কারণে। কেমনে হলো? মিউটেশন অর্থাৎ জিনগত পরিবর্তন। তো এই যে জিনগত পরিবর্তনের জন্য যেটা বললাম, পরিবেশ একটা ফ্যাক্টর। তবে এটা যে আমি হঠাৎ করে গেলাম পরিবেশে গেলে হয়ে গেল, এটা অনেকটা লেন্থি একটা টাইমের প্রসেসের মাধ্যমে কি হয়? পরিবর্তনটা হয়, বুঝছো? অভিযোজন বলি না আমরা, ওই অভিযোজনের মাধ্যমে মেনলি মিউটেশন ঘটে, এখানে জিনগত পরিবর্তন ঘটে ফেলে, বুঝতে পারছো? যেমন আমরা যে বিজ্ঞান যেটা বলে, এটা সত্যি না। বিজ্ঞান কি বলে? বানর থেকে মানুষ। বিজ্ঞান কি বলে? এই যে ব্যাকটেরিয়া, ভাইরাস থেকে তৈরি হয়েছে সবকিছু, ভাইরাস থেকে তৈরি হয়েছে সবকিছু। হ্যাঁ, ভাইরাস থেকে
তৈরি হয়েছে। আবার মানুষরা কোন থেকে তৈরি হয়েছে? ভাইরাস থেকে তৈরি হয়েছে। সমুদ্রে হ্যাঁ, ভাইরাস থেকে তৈরি হয়েছে। এবং বলা হয় যে যত উদ্ভিদ আছে সবাই কোথা থেকে তৈরি হয়েছে? সকাল থেকে। যত উদ্ভিদ আছে সবাই কোথা থেকে তৈরি হয়েছে? শৈব। যদিও সত্যি না, আমাদের কাছে ধারণা করা হয়। বিজ্ঞানের কাছে সত্যি হ্যাঁ, বিজ্ঞানের কাছে সত্যি। তাহলে দেখো এই যে কথাগুলো বললাম এখানে, এগুলা কেমন হয়েছে? জিনের পরিবর্তনের মাধ্যমে। যেটা বললাম, তোমার চোখের কালার, চুলের কালার সব কে নির্ধারণ করে? জিন। তার মানে তোমার জিন আমার জিন এক না। তাহলে এই আলাদা হলো কিভাবে? মিউটেশনের মাধ্যমে। বুঝছো? কারণ এক সময় তো এক ছিল, তাহলে চেঞ্জ হয়েছে, এটা হলো মিউটেশনের মাধ্যমে। বুঝতে পারছো? ওকে। কিন্তু প্যাটার্ন কাঠামো একই থাকে। কি থাকে? প্যাটার্ন কাঠামো একই থাকে। তোমার যেমন 46 জনের ক্রোমোজোম, আমারও 46 জনের ক্রোমোজোম। তবে জোড়া হ্যাঁ, এটা 46টা, 46 জোড়া। এই জোড়া তাহলে হতে পারে যেমন যে বিবর্তন যেহেতু বলে না, তো বানানোর তার আমাদের এক না। মনে করো যদি বলি আমরা যদি ব্যাকটেরিয়া থেকে হতে, ভাইরাস থেকে হয়ে থাকি, ভাইরাসের তো নাই না, আছে ক্রোমাটিন তো নিউক্লিক অ্যাসিড আছে, ওটা বলছিস না, ওটা ডিএনএ আছে, জিন আছে, বাট ওদের সাথে আমার মিলবে না। তাহলে আমরা কেমন হলো? মানে তার মানে এখানে বিজ্ঞানের ধারণা হিসাবে ক্রোমোজোমের সংখ্যা কি হতে পারে? কম বেশি হতে পারে। কিন্তু আমরা নর্মাল যেটা জানছি, কোষ বিভাজন দেখছি, যেটা আমরা বলছিলাম ওখানে যে কোষ বিভাজনের সময় যদি এরকম হতো যে মায়োসিস যদি না হতো, তাহলে কি হতো? এখানে বড় ধরনের বিবর্তন তৈরি হয়ে যেত। তার কারণে আমরা জানি মায়োসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়। এখানে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা থেকে অবদ্ধ কোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হ্রাস পায়, যার কারণে যে আমাদের নিষেক পরীক্ষার মাধ্যমে জায়গাটা তৈরি হয়, সেখানে ক্রোমোজোম সংখ্যা সেম থাকে, যার কারণে বংশ পরম্পরা বৈশিষ্ট্য ঠিক থাকে। কেমনে বৈশিষ্ট্য ঠিক রাখলো? তুমি আমার বাবা ছিল, হ্যাঁ, আদম ছিল একরকম, আমরা হয়ে গেছি ছোট, কি হলো? পরিবর্তন হলো। সেম কি আছে? কিছু চেঞ্জ হয়। এটা হলো বিবর্তন, মিউটেশন। বিবর্তন মিউটেশন। এইগুলা কথা, বুঝছো? এগুলো পড়বা। বানর থেকে যাচ্ছে মানুষ হতে পারে। এখন যে তুমি যে এমন মানে সবসময় যে কি হবে, ভালো দিকে যাবে, উন্নতি হবে, দিবসত হতে পারে। এটা উল্টা করে দিল বিষয়টা, আবার হয়ে গেল না। বিজ্ঞান হিসেবে তো যদি ধ্বংস বলতে কিছু থাকে, তো এইভাবে ধ্বংস হবে, রিভার্স হবে না ধ্বংস। সবকিছু একটা ব্যাপার শূন্য করতে গেলে এরকম হয়, তাই না? এখন এটা বলতে পারো, ধারণা দিতে পারো যে তাহলে পৃথিবী ধ্বংস হবে কিভাবে? বিজ্ঞানের ভাষায় একসময় কি হবে? মানুষের বিবর্তন হতে হতে এমন এক পর্যায়ে হবে, আর বিবর্তন হওয়ার মতো সুখ থাকবে না, ইনফিনিটি পর্যায়ে চলে যাবে, তখন রিভার্স হবে। মানে এখন যে শক্তি নিয়ে সঞ্চয় করে সে বিবর্তন হচ্ছিল, মিউটেশন হচ্ছিল, পৃথিবীর সেই শক্তিটা, যে শক্তি মানে একটা রহস্য, আমি নতুন তৈরি করে ফেললাম নাকি আবার, যে নতুন যে শক্তি নিয়ে একটা অলৌকিক শক্তি নিয়ে বিবর্তন হচ্ছিল। কিন্তু এই যে অলৌকিক শক্তিটা, অদৃশ্য শক্তিটা শেষ যেদিন হয়ে যাবে, আমরা এখনো বের করতে পারি না যে অলৌকিক শক্তিটা কি, কিন্তু ওটা ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। ওটা যখন শেষ হয়ে যাবে, তখন মানুষের বিবর্তন শেষ হয়ে যাবে। তখন কি হবে? তখন এই যে পরিবেশ আছে, আমাদের নেচার, তখন কি করবে? তার যেহেতু শূন্য, ওই শক্তিটা শূন্য হয়ে যাবে, তখন পরিবেশটা কি করবে? সেই শক্তিকে শোষণ করবে। তখন তার দেওয়ার ক্যাপাবিলিটি নেই, তখন নেওয়ার চেষ্টা করবে। তখন নিতে থাকবে। প্রত্যেকটা প্রাণী তার সর্বোচ্চ লেভেলের বিবর্তন থেকে শক্তি বিকরণ করার মাধ্যমে আগের অবস্থায় চলে আসবে। যেমন ইলেকট্রনের মতো, ইলেকট্রন কি করে? প্রথম শক্তি স্তর থেকে শক্তি সঞ্চয় করার মাধ্যমে বড় উপর শক্তি স্তর ওঠে, আবার পরে কি করে? যদি আমরা শক্তি যদি নির্গত করি, উপর দিয়ে দিতে নিচের দিকে আসবে। কথাটা ঠিক হবে কিনা? আমার কথাটা ঠিকই মনে হয়ে গেল, তুমি ধারণা দিয়ে গেলা, কেউ মানে এটা তৈরি করে ফেলবে না। আমি যে যুক্তিটা দিলাম, এটাকে ভুল প্রমাণ করার মতো নাই। তারপরে বই লেখা থাকবে যে ধারণা দেননি। এরপরে যদি কেউ আবিষ্কার করে, তবে একটু বলিও যে সাক্ষী করিও না, তাহলে আমাদের পড়াশোনা বাড়িতে সত্যি এই কথাটা লিখলে মানুষ বিশ্বাস করবে। আমি যে কথাটা বললাম, আচ্ছা বই পাবলিশ করে দেয়, মানুষ বিশ্বাস করবে। তখন ফির আরেক ধারণা আসবে যে আবার ওই দাঁত ফেরত যায়, আবার এই দাঁত চলে আসবে। তার মানে না, যাই হোক, এই যে আমি কথাটা দেখলাম, এটা আমি যে কথাটা বললাম, এটা আমি জীবনে কোনোদিন ভাবিও নাই, হঠাৎ করে ভাবনা চলে আসলো, সত্যি কথা বলতে। আর এটাতে কেউ ভাবেই নাই, এবং আমিও কেমন ভাবি নাই, চলে আসলো। বই লেখা সোজা হচ্ছে ইতিহাস বই, তুমি যা লিখবে তাই মানুষ বিশ্বাস করবে। দেখো তাহলে যেটা হলো, তাই ইন্টারেস্টিং একটা জিনিস আবিষ্কার করলাম, সাক্ষী হয়ে থাকবে এই লেকচার ক্লাসটা। রেকর্ড আছে তো? না, কেউ যদি বলে না আমি আবিষ্কার করছি, আগে বলা যাবে না, আমি আগে বলছিলাম। দেখো তাহলে দেখলাম, এগুলা বললাম। এখন দেখো এইটা টপিকটা মাঝে ঢুকাইছে, একদম ফালতু কাজ করছে।
সঞ্চিত নিশ্চিত দেখো কোষের মধ্যে আচ্ছা এটা পড়াবো না আমি এখন বাহ কোনটা? মাঝে ঢুকাইছে কেমন লাগে বলো তো? আচ্ছা একটু বাদ পরে একটু পরে নিও, ঠিক আছে? আমি পড়লাম না। নাইও তো কোষস্থ নির্জীব বস্তুগুলা ওই যে বলছিলাম না, সঞ্চিত সঞ্চিত খরিত বর্জ্য পদার্থ, তাহলে এগুলো দেখে যাবে কি কি কেন্দ্র আছে। এটাকে এখানে দেওয়ার জায়গা বলো তো, সাইটোপ্লাজম পার করে আসছে কখন? এটা তো অনেকক্ষণ আগে পার গেছি। একটু পড়বা, ঠিক আছে? তাহলে এখানে একটু দেখো, আমরা যে সাইটোপ্লাজম পড়ছি এটা দেখো, আমরা যে কোষীয় অঙ্গনগুলো বললাম, সাইটোপ্লাজমের এবং নিউক্লিয়াসের যে অঙ্গনগুলো বললাম, এগুলো মেমব্রেন, এগুলো সম্পর্কে একটু তুলনামূলকভাবে আলোচনা করছি। মেমব্রেনের কথা বলি, আমি তোমাদেরকে বলছিলাম বলি মেমব্রেন কাকে বলি? আমরা পারকজিজম বলছিলাম। কি বলছিলাম? পারকজিজম না, মেনলি এই দুটাকে বলছে কি মেনলি মেমব্রেন আছে। বাকি আর কয়েকটা আছে ওগুলো তো একদম মানে কি বলি, ওগুলো তো আসলে ওইভাবে অঙ্গন বলি না আমরা। যেমন কোষ গহ্বর বলছে, গ্লাইকোজিজম খুবই একটা ক্ষুদ্র, এটা নগণ্য জিনিস, তাই না? ভিজিকল, এগুলো তো ওইভাবে অঙ্গন বলা যায় না, তৈরি হয়। তো দেখো এখানে কোনটার কয় আবরণ বিশিষ্ট এগুলো বলা আছে, বুঝছো? নিউক্লিয়াসে কি বলতো ডাবল আবরণী থাকে, রাইবোজোম কি থাকে আবরণীবিহীন থাকে, কোনটা কি থাকে আমি সুন্দর করে বলে দিচ্ছি, বুঝছো? এগুলো আমি ছন্দ দিয়ে দিয়েছি আগে, যে কোনটা কয় ধরনের আবরণ আছে, কেমন আবরণ, কোনটা আবরণী ছাড়া, এগুলো বলা আছে ছন্দ। ওগুলো খালি দেখলেই হয়ে যাবে, তাই না? তোমার মনে আছে না? মুস্ত আছে না? আছে না তোমাদের? পারবা, তুমি পারবা, ঠিক? এগুলো কোনো ব্যাপার না, এগুলো পড়লেই পারবা। তো তাহলে দেখলাম আমরা শিখছি কিনা, দেখো যা যা জানতে হবে জানছি কিনা দেখো তো। নিউক্লিয়াস সম্পর্কে নিউক্লিয়াস কি জানি আমরা, অবস্থান কোথায় আমরা জানি, কোষের মধ্যে অবস্থান করে, সাধারণত প্রাণী কোষের মাঝে, উদ্ভিদ কোষের সাইডে। বিস্তৃতি কোথায় কোথায় থাকে, কোন কোথায় থাকে আমি দেখছি। ভৌত এবং রাসায়নিক গঠন আমরা জানি, জানলাম না? ভৌত গঠন বলতে এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার রন্ধ্র, হ্যাঁ, ক্রোমাটিন তন্তু, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, এগুলো হলো ভৌত গঠন। আর ভিতরে ওই যে প্রোটিন এবং ডিএনএ দ্বারা তৈরি নিউক্লিক অ্যাসিড, প্রোটিন এবং নিউক্লিক তৈরি, এগুলো তো বললাম, এগুলো হলো রাসায়নিক গঠন। কাজ মিলে কি করে আমরা জানাবো, যে বংশগতির ধারক ভাগ হিসেবে কাজ করে, এগুলো কি বললাম। এবং ক্রোমাটিন তন্ত্র কি, এগুলো তো দেখলাম, ওই যে ক্রোমাটিন তন্ত্র কি আমরা দেখলাম, ওই যে নিউক্লিওপ্লাজমের মধ্যে অবস্থিত বংশগতির ধারক এবং ভাগ বললাম, এটাকেই, এটা হলো কি আমাদের ধারক এবং বাহক। এটা। এবং কাজটা হলো কি, ওই যে কাজগুলো একটু বলে দিবা, হয়ে গেল। আর গঠনটা আবার আর একটু দেখাই, এখানে এই যে বড় চিত্রটা একটু আসলো, দিছি যেহেতু এখানে, এই দেখো আসলে এরকম চারপাশে ঘেরা থাকে, একটা বলের মতো থাকে মনে করো, হ্যাঁ। এখানে মাঝে দেখো এই যেটা হলো কি নিউক্লিয়াস, আর এই যে সুতার মধ্যে দেখতে পাচ্ছ, এগুলো কি বলতো ক্রোমাটিন, বুঝতে পারছো? আর চারপাশে দেখো এরকম একটা কামান থাকে, এই যেটা, এই যে চারপাশে কি একটা পর্দা থাকে, বাইরে একটা আঁকা, এটাকে বলি আমরা কি বলতো মেমব্রেন। আসলে বলের মতো চারপাশে সারফেসটা কি বলি বলতো নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেনে একটা ছোট ছোট কি থাকে, পোর্ট থাকে, ছিদ্র থাকে, কি থাকে, রন্ধ্র থাকে, রন্ধ্র পোর ছিদ্র যাই বলো, ঠিক আছে? এগুলো কি বলতো নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার পোর্স, ঠিক আছে? ওকে, এগুলো বললাম। এটা 3D ডাইমেনশন, আমাদের তো লেভেল বুঝতেছে দেরি এটা। ওটা দেওয়া আছে, যেটা এই যে এটা অন করতে হবে, ঠিক আছে? তোমাদের এই যে এটা অন করতে হবে, এটা আমাকে অন করে দেখাইবা, ঠিক আছে? আচ্ছা, কোনটা? এই যে এটা, নিউক্লিয়াস। এই যে এটা, শেষ পড়া। এই অধ্যায়টা কেমিস্ট্রি অধ্যায়ের সমান এটা। এখন দেখো আরো পড়বা না, কত পারবে? শেষ করি। ক্রোমোজোমটা তো অনেক বড়, তো আমি মানে সব পড়তে হবে না, আমি কি পড়তে হবে আমি একটু বলে দিই, ঠিক আছে? শেষ করে দিতে ছিল। ছোট আছে তো ক্রোমোজোম, এইটুকু। হ্যাঁ, না ক্রোমোজোম এটা মুখস্থ করা লিখবে। এটা তো ঠিক আছে, শোনো, আসলে সব পড়তে হবে না, এখানে সব করতে হবে পড়তে হবে না। ক্রোমোজোম কি, এই যে বললাম না যে ক্রোমাটিন তন্তু, দেখো নিউক্লিয়াসের মধ্যে দেখলাম কিভাবে নিউক্লিওলাসের চারপাশে এরকম সুতার মতো আছে না, এটাই বললাম কি, যখন ক্রোমোজোম মানে কোষ বিভাজনের পর থেকে ভেঙে যায়, টুকরো টুকরো হয়, তখন তাকে কি বলি আমরা ক্রোমোজোম গুলো মেলে এইভাবে থাকে, দুইটা থাকবে। একটা থাকতে পারে, আবার কেউ কোনো বইয়ে দেওয়া আছে এরকম মেলে, এটা আমি আমাদের বইতে দুইটাই দেয়। আমি প্রিপেয়ার করি, আলিম স্যারের বই একটা দেওয়া আছে, ঠিক আছে? এটা হচ্ছে মাঝখানে বিভক্ত হয়ে তারপরে তো চারটা মানে এটাই মানে চিত্র খনন করবো, এটা বলছি। তো এরকম, ঠিক আছে, এরকম বিষয়টা হয়ে থাকে ক্রোমোজোম। তো এটা হলো ক্রোমোজোম, দেখতে এরকম। তো ক্রোমোজোম সম্পর্কে তাহলে তো বললাম যে ক্রোমোজোম আসলে কি। তাহলে তারপরে যদি এখানে বলি, ক্রোমোজোম নিউক্লিয়াসেরও অন্যতম বস্তু। প্রত্যেক নিউক্লিয়াসে প্রজাতির বৈশিষ্ট্য অনুসারে সাধারণত এটি নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে, যেটা বললাম মানুষের নির্দিষ্ট 23 জোড়া। সাধারণ একই প্রজাতির বিভিন্ন নমুনায় ক্রোমোজোম সংখ্যা একই থাকে। আদি কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস থাকে না থাকাতে তাতে কোনো সুগঠিত ক্রোমোজোম থাকে না। তবে ক্রোমোজোমের উপাদান কি বলতো, ডিএনএ কতগুলো আরএনএ আছে বিদ্যমান থাকে। দেখো এদেরকে কি বলা হয়, আদি ক্রোমোজোম বলা হয় থাকে। এগুলো বললাম আর কি, দেখো খালি একটু রিডিং করে নিবা। তো মেইনলি দেখো এগুলো দেখানো আছে কোষস্থ নিউক্লিয়াসের মধ্যে, কোষস্থ নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত। অনুলিপন ক্ষমতা সম্পন্ন। আমরা জানি কি এরা কি করতে পারে, অনুলিপন অর্থাৎ কি করতে পারে, একটা থেকে দুটো হতে পারে, একটা থেকে দুটো হতে পারে।
অনুলিপন ক্ষমতা সম্পন্ন এবং রং ধারণকারী, কি ধারণকারী? রং ধারণকারী এবং নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? নিউক্লিওপ্রোটিন। একটু আগে বললাম নিউক্লিয় প্রোটিন মানে কি? নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন। বলছিলাম না নিউক্লিক অ্যাসিড প্লাস প্রোটিন। নিউক্লিওপ্রোটিন, ইয়েস। হ্যাঁ, এটা কি নিউক্লিয় প্রোটিন। আর নিউক্লিক অ্যাসিড মানে কি? নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ আরএনএ। এখানে জায়গা জায়গায় দেখলাম কোন জায়গায় ডিএনএ আরএনএ এবং প্রোটিন মানে একই কথা, নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। তাহলে ডিএনএ প্লাস আরএনএ মানে কি হলো? তো নিউক্লিক অ্যাসিড আর প্লাস হলো প্রোটিন। তাহলে কি নিউক্লিয় প্রোটিন একসাথে বলতে পারি আমরা? নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত। ওকে, নিউক্লিওপ্রোটিন। ক্ষুদ্রাকৃতির ক্ষুদ্রাঙ্গ বংশগতি উপাদান মিউটেশন প্রকরণ প্রভৃতি কাজে ভূমিকা পালন করে, তাদেরকে বলা হয় কি বলতো? ক্রোমোজোম। So, রং ধারণকারীটা একটু বুঝে দাও। কোনটা? রং ধারণকারী। এরা রঙের উপস্থিতিতে বিভিন্ন ধরনের কালার প্রদর্শন করে, বুঝছো? এই দেখো এখানে কালার দিচ্ছি আমি রং। এরা রং ধারণ করতে পারে, যেমন ক্রোমোজোম কি করতে পারে? রঙিন হয়, বুঝছো? এবং এটা মানে কালার যে ফুল যেন এখন দেখলাম না, বর্ণহীন তো হবে না, বর্ণহীন না, হ্যাঁ রঙিন হয়। বর্ণহীন হবে না কখনো, যেহেতু রং ধারণ করবে। রং ধারণ করতে পারে। দেখো এখানে যে এটা একটু দেখতে হবে, বুঝছো? কাল নাগিনী না, কাল নাগিনী, কাল নাগিনী না, কাল নাগিনী, বুঝছো? এটা তো মনে রাখতে পারো, কাল নাগিনী মনে রাখতে পারো। কাল লাগেলি, এটা ঠিক হ্যাঁ, আছে। দেখে বুঝতে পারবো যে কাল নাগিনী। ঠিক আছে, তাহলে এই সংখ্যা কি? প্রজাতিভেদে এই সংখ্যাটা হতে পারে, একটু দেখে নিবা, ইম্পর্টেন্ট না। এই যে গোলকের মধ্যে কত আছে এগুলো দেখে নিবা, বুঝছো? ইম্পর্টেন্ট না। যে আমাদের যে মনে করো যে ক্রোমোজোমটা আছে, আমাদের কতটা ক্রোমোজোম আছে? 23 জোড়া। এর মধ্যে হলো আমরা বলি 44টা অটোজোম আর 2টা হলো সেক্স ক্রোমোজোম। অর্থাৎ আমাদের বৈশিষ্ট্য নির্ধারণ করে কয়টা বলো তো? 2টা। আর ভাইগুলো আমাদের দেহের বিভিন্ন কাঠামো, হ্যাঁ অটোজোম। এগুলো মনে রাখবা, একটু বলবা। এই যে কার কয়টা আছে যেগুলো দেখানো আছে, আমি পিডিএফটা দিয়ে দেবো না, এইগুলা শুধু মুক্ত করবা, ঠিক আছে? দুটোগুলো একটু দেখবা। এখন বলি ক্রোমোজোমের ভৌত গঠন। কি গঠন বলো তো? সব ডিপ্লয়েড। আমি যখন ওখানে যেমন বললাম আমার নিউক্লিয়াসের ভৌত গঠন, রাসায়নিক গঠন বললাম, অর্থাৎ পার্টগুলো হলো ভৌত গঠন, আর ভেতরে কেমিক্যাল কি আছে সেটা হলো রাসায়নিক গঠন। তাহলে পার্টগুলো আমরা দেখি এখন একটু। এই দেখো পার্টগুলো দেখো, এখানে খেয়াল করো। এই যে এটা একটা কি বলতো? ক্রোমোজোম। এটা একটা ক্রোমোজোম। তা আসলে আমি এটা ক্রোমোজোম আমি দেখাচ্ছি তোমাকে, আসলে নিউক্লিয়ার রেটিকুলাম কেমনে থাকে তোমাদের আমি দেখাই। এই দেখো ক্রোমোজোম তো দেখায়নি, হ্যাঁ ডিএনএ তো দেয়নি, এটা থাকে। তাহলে এটা ক্রোমোজোম, ঠিক আছে? এগুলো ওকে ক্রোমোজোম। তো এখানে ক্রোমোজোমের বিভিন্ন পার্ট আছে, অংশ আছে। দেখো এই যে ক্রোমোজোমের যে দুই পাশে যে এই যে দুটো অংশ, এদেরকে বলে কি? ক্রোমাটিড। কি বলবো? ক্রোমাটিড। ওকে, ক্রোমাটিড বলবো। এবং এই যে ক্রোমাটিডগুলা, দুই পাশে ক্রোমাটিডগুলা যে জায়গায় যুক্ত হয়, কনডেনসেশন সংকোচন যেখানে আছে, ঘনবেত, এটা কি বলবো আমরা? সেন্ট্রোমিয়ার বলবো। সেন্ট্রোমিয়ার দুই প্রান্তের মিয়ার বলতে পারো। সেন্ট্রাল মিয়ার, বুঝছো? সেন্ট্রোমিয়ার। ওকে, এবং দেখো এই পাশে এটা ক্রোমাটিন, এই পাশে যেমন এটা ক্রোমাটিড আর এটাও ক্রোমাটিড, কিন্তু পুরোটা আসলে কি বলতো? ক্রোমোজোম। ঠিক আছে, পুরোটা হলো কি? ক্রোমোজোম। এটা ক্রোমাটিড লেখার কোনো যুক্তিকতা আসে না। এটা ক্রোমাটিন লেখছে। হ্যাঁ, এটাও ক্রোমাটিড হবে, ঠিক আছে? সেটাই তো আমি বলছি, এটাও ক্রোমাটিড। ভুল লিখছে। হ্যাঁ, এক বছর লিখছে আর কিছু লেখার দরকার নাই। যাই হোক, এক বছর মানে ক্রোমাটিন হবে, একটা বাহু বুঝাইতেছে, দুইটা বাহু বুঝাইতেছে। ক্রোমাটিড আর ক্রোমাটিন না, ক্রোমাটিন তন্তু তো পড়ে আসলা। হ্যাঁ, ক্রোমাটিন বুঝছো? বড়টা ক্রোমোজোম হয়েছে, এর মধ্যে এই ছোটটাকে কি বলে আমরা? ক্রোমাটিন বলি, বুঝতে পারছো? আমি আবার একটু দেখা দিই এখানে, এই যে ছোট ছোট জালিকার মতো যেটা আসলো পুরোটা কি বলে আমরা? ক্রোমাটিন তন্তু। নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু। এখান থেকে একটা অংশ আমরা কেটে নিলাম, তাহলে এটা হলো এই যে এটা মেলি প্রাইমারি কি থাকে? এই যে এরকমই থাকে, এই যে একটা থাকে, বুঝছো? তাহলে কি হয়? এটা ভেঙে যায়, এই মাছ বরাবর ফেটে যায়। হ্যাঁ, দুইটা মাছ বরাবর ফেটে গেল, তাহলে কি হবে? দুটো অংশ এরকম হয়ে যাবে। তারপরে আবার কোষ বিভাজনের সময় তো এইটাও অর্ধেক হ্যাঁ, হয়ে বুঝতে যায়। পারছো? তাহলে এরকম হয়ে গেল। সেন্টিমিটারটাও তো ভেঙে যায়। এটা করবে সময় আবার কি হবে? এই বরাবর ভেঙে যাবে, মাছ বরাবর ভেঙে যায়। ভেঙে দুটো অংশ হয়ে যায়। এটা আবার কপি করে নিজেকে, এগুলা পরে পড়বো। মুখ্য কুঞ্জনটা যে হয় ওটাই তো সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে এখানে দেখো কুঞ্জন মানে কি? এই যে সংকুচিত হয়েছে মাঝে সেন্টার, এটাকে বলে আমরা মুখ্য কুঞ্জন। এটাকে আবার কি বলি? কুঞ্জন। আর এই পাশে দেখো একটা কিছু কিছু আমরা ক্রোমোজোমের ক্ষেত্রে এটা দেখতে পারি, এটা বলি গৌণ কুঞ্জন। কাদের ক্ষেত্রে দেখতে পারি? যাদের ক্ষেত্রে এই যে স্যাটেলাইট আছে, যাদের ক্ষেত্রে স্যাটেলাইট, সব ক্রোমোজোম স্যাটেলাইট থাকে না, সব ক্রোমোজোম স্যাটেলাইট থাকবে না, যাদের ক্ষেত্রে থাকবে হ্যাঁ স্যাটেলাইট থাকবে। এবং এই স্যাটেলাইট ক্রোমোজোম থেকে কি তৈরি হয়? নিউক্লিওলাসের তৈরি হয়। কিসের? একটু পরে আসলাম। ওকে, এখন একটা জিনিস জানি, এই যে আমরা যে বললাম এই যে সেন্ট্রোমিয়ার, এখানে এক ধরনের প্রোটিন থাকে। কি থাকে বলতো? প্রোটিন থাকে। এটা হলো কাইনেটোকোর বলি। কি বলতো?
কাইনেটোকোর এই দেখো এখানে ওই যে কালো রঙের দেখাচ্ছে না এখানে, এই যে এখানে এটাকে বলা হয় কি বলো তো? এটা কি বহিস্থ আবরণ নাকি? না, এটা প্রোটিন লেগে থাকে, এটাকে বলি আমরা মানে বহিস্থ কাইনেটোকোর। মেইনলি এটার কারণে আরএনএ তৈরি হতে পারে, লেগে থাকতে পারে, এবং এটা বিভিন্ন কারণে সাহায্য করে আমাদের, ঠিক আছে? মানে সরি, এটা কি বলি, এটা তো লেগে থাকে, এটা ওটা যে এটা তো তৈরি করে। তো মেইনলি কি বলতো, এটা কাইনেটোকোরটা এখানে অবস্থান করে, প্রোটিন। ওকে, তাহলে এটা একটু দেখবা, আমি বলবো সব পড়তে হবে না এখানে, আমি তোমাদের বলতেছি কি পড়তে হবে। তাহলে এটা কি ভৌত গঠনটা দেখলাম আমরা, কি গঠন বলো তো? ভৌত গঠন। তাহলে কেমিক্যাল গঠনটা কি হবে, রাসায়নিক গঠনটা? আচ্ছা, ক্রোমাটিন তন্ত্র যা ছিল এরও কি ভিন্ন কিছু হবে? নিউক্লিয় প্রোটিন। তাহলে কি হবে? মেইনলি কি ডিএনএ, ডিএনএ, প্রোটিন, সামান্য পরিমাণ কি থাকতে পারে? হ্যাঁ, মানে ওটা ডিএনএ আর কি প্রোটিন, এগুলো মেইনলি, বুঝছো? ওকে, তো এখানে এগুলো রিডিং দিবা, অত ইম্পর্টেন্ট না। তো মেইনলি পরীক্ষার জন্য কেন লাগবে আমি একটু বলতেছি। চিত্রটা লাগবে। তো এইগুলো লাগবে, চিত্রটা লাগবে, ভৌত গঠনটা লাগবে। এখন এই যে ক্রোমোজোমের প্রকারভেদটা লাগবে, ক্রোমোজোমের গঠন দেখলাম, তাই না? এখন প্রকারভেদ লাগবে যে ক্রোমোজোম কত ধরনের আছে। এর ক্রোমোজোমের প্রকারভেদ আমরা কিভাবে করি? এই যে একটা জিনিস দেখলাম আমরা, সেন্ট্রোমিয়ার দেখছিলাম কিনা বলতো? সেন্ট্রোমিয়ার দেখছিলাম, মাঝে যে কোন এটাকে বলে কি বলতো? এই সেন্ট্রোমিয়ার অবস্থান অনুসারে আমরা ক্রোমোজোমকে কয় ভাগ করে থাকি? 5 ভাগে। কয় ভাগে? VLJI 4 ভাগে। VLJI কয় ভাগে? 5 প্রকারের। দাঁড়াও দেখতেছি, দাঁড়াও। তাহলে ভাগ করা হয়ে থাকে, ঠিক আছে? তো কিভাবে আমি তোমাকে একটু বলি। এটা তো কোন বিভাজনেই করছিলাম। কোথায় 5 ভাগে বলছে? 5 না 4 করছিলাম। মনোসেন্ট্রিক। ও আচ্ছা, ওটা এখানে দিয়েছে, রাইট? ওটা একটা করে দেখো, যেন থাকবে না, ওটা আসলে রেয়ার, ওইটা ওইভাবে হয় না। হ্যাঁ, অ্যাসেন্টিক টেনে। তাহলে বিষয়টা কি বলতো? এটা বলেও না, কেউ বলে না, 4টাই দাও। ঠিক আছে? 4টাই মিললে হবে। দেখো এখানে দেওয়া আছে। দেখো তাহলে যে আমাদের সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুসারে বলতেছি, অবস্থান অনুসারে, তাহলে অবস্থান থাকতে হয় না একটু? তো অবস্থান অনুসারে কিভাবে করতে থাকি আমরা বলতো? আমরা ভাগ করে থাকি 4 ভাগে। এই দেখুন, এটা তো অবস্থান না, মানে কোনটা আমি অবস্থান অনুসারে বলতেছি, অবস্থানটা বলো। অবস্থান অনুসারে 4 ভাগে। হ্যাঁ, এটা পরে, এটা মানে VLJ অ্যাসেন্টিক। হ্যাঁ, অ্যাসেন্টিক মানে কি? এখানে কোনো নাই। মনোসেন্টিক মানে একটা আছে, মনে এক। ডাই বলতে 2টা আছে। আর দেখো পলিসেন্টিক মানে 2 এর অধিক আছে, এটা দেখতে পারো, ঠিক আছে? এগুলো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলে এটা দেখতে হবে যে আমাদের এটা কি বলতো, এই যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী। দেখো আমি নিচের দিকে আসি, আমি তোমাদেরকে একটা জিনিস দেখালাম, কি দেখালাম বলতো? যে ক্রোমোজোমের যে গঠনটা দেখেছিলাম যে এইরকমও আছে, আবার কি দেখলাম, মেইনলি এরকমটা হলো কোষ বিভাজন পরে, বুঝছো? কখন? হ্যাঁ, কোষ বিভাজনের এটা যখন মানে দুইটা আলাদা হয়ে যায় আবার। এখন কথা হলো, এই যে একটা পার্ট, মনে করো যে এটা ভেঙে গেলো এইভাবে, আর এইভাবে ভাঙা নেই, এইভাবে, ঠিক আছে? মনে করো এইভাবে যখন ভাঙলো, মনে করে সোজা থাকতে পারে, বাঁকা থাকতে পারে, যে অবস্থা। এখন কথা হলো, এই যে বাঁকা থাকবে না সোজা থাকবে ডিপেন্ড করে কার উপরে, আসলে এটা কোথায় আছে? মনে করো আমরা ধরলাম ক্রোমোজোমটা আসলে এরকম একটা লম্বা, এরকম একটা লম্বা, 2টা অংশ, ঠিক আছে? ক্রোমাটিড 2টা আছে। ওকে, এখন এটা যদি একদম এই যে এটা যে যতক্ষণ দৈর্ঘ্য, মনে করো সাপোজ ধরলাম এটা কত, 10 সেন্টিমিটার। এখন তো মাছ বরাবর 5 সেন্টিমিটার যায় যদি মনে করো থাকে, অবস্থান করতেছে মাছ বরাবর না এটা, তাহলে কি বলো? মাছ মানে কি? মেয়েটা মাছ মানে কি বলতো? দেখো এই যে এরকম, দেখো মনে হয় মাঝে ঠিক আছে না? এই পাশে যতখানি আছে এই পাশেও ততখানি আছে, তাকে বলা হবে কি? মেটাসেন্ট্রিক। তখন যখন মাঝে থাকবে, মানে 2 জনের সমান পাশে, তখন একটা এরকম একটা বিয়ের মতো আকৃতি থাকবে। কি থাকবে? বিয়ের মতো আকৃতি। মাঝে আছে 2টো সমান, বিয়ের মতো দেখা যাবে, 2 পাশে সমান। বিয়ের বাহু 2টো সমান কিনা? সমান। ওকে, তারপরে কি হবে? আর একটু এদিক সরে গেল, সাবমেটাসেন্ট্রিক। কোথায় যাবে? মেটার একটু সামনে গেল, সাবমেটাসেন্ট্রিক। তাহলে তখন কি হবে? আর একটু, তাহলে এরকম হলো, মানে একটা বাহু অনেক একটু বড়, একটা বাহু একটু ছোট। তাহলে যখন এরকম হবে, মনে করো আরেকটা, তাহলে এরকম, তখন এরকম হয়ে যাবে, একটা বড় হবে, আরেকটা একটু থাকবে। তো এল এর মতো একটু হয়ে গেল না, যেহেতু একটা বড় একটা ছোট, এল একটা বাহু বড়, একটা বাহু একটু ছোট, তাহলে কিছু হলে এল এর মতো হয়ে যাবে, বুঝতে পারছো? ওকে, তারপরে আরেকটা কি আছে? অ্যাক্রোসেন্ট্রিক। একদম কাদের দিকে যায়, কোথায় যায়? নেগের দিকে যায়, কার দিকে যায়? এখানে এটা, তখন তাকে বলি আমরা এটা, হ্যাঁ অ্যাক্রোসেন্ট্রিক। একদম কি যাবে তখন? এই প্রাচীর দিকে যাবে,
কোথায় যাবে এটা দেখো না, মনে করো এটা পুরোটা ছিল না, এটা মনে করো এখানে চলে আসলো, যেটা আই এর মতো তখন হবে, এরকম হবে, তোমরা মিলি এরকম, যেটা আই এর মতো হবে ওটা তো মনে হয় ইয়া হওয়ার কথা, টেলোসেন্ট্রিক হওয়ার। তাহলে এরকম, ঠিক আছে, তাহলে এরকম হলো কি হলো, এটা একদম প্রান্তের দিকে চলে গেছে, তাহলে এখানে থাকলো হলো কি মেটা, এখানে গেল একটু গেল সাবমেটা, একদম প্রান্তে গেল কি হলো বলো তো, অ্যাক্রোসেন্ট্রিক। এখন যদি একদম টেলো মানে কি টার্মিনাল পর্যায়ে যদি চলে যায়, টার্মিনাল প্রান্তে মানে এই যে এখানে না দিয়ে একদম প্রান্তে, তো কি বলা হবে, টেলোসেন্ট্রিক। টেলো মানে টার্মিনাল, এই দেখো প্রান্তে, তার মানে দেখো দুইটারে প্রান্তে যুক্ত আছে, তার সেন্টিমিটার কি করে বলো তো, যুক্তই করে থাকে মেইনলি, তাই না? তো দুইটা দেখো একদম প্রান্তে, মানে দুইটারে কি প্রান্তে, এটা কি বলি আমরা, টেলোসেন্ট্রিক। বুঝতে পারছো? তাহলে এটাই বলি আমরা যে এই যে আমরা এই যে তাহলে সেন্টিমিটার অবস্থান অনুযায়ী চার ভাগ করতে গিয়ে একটা হলো মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। অত কিছু নাম বুঝলে দরকার নাই, শুধু মনে রাখবা অবস্থান অনুসারে চার ভাগ করা কি হিসাবে, অবস্থান সেন্টিমিটার অবস্থান অনুসারে, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। আর চিত্রটা একটু অঙ্কন করার চেষ্টা করবো পারলে। আর এটা মনে রাখতে হবে কোনটা কি শেপ, VLJI মনে রাখবো, তাহলে মুছতে করে রাখবা VLJI বসে দিও, তাহলে এটা যেমন থাকে VLJI, এটা মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, ওটার নামে বলে দিবা, শেষ, আর কিছু লাগবে না। তো এখানে এটা লাগবে না, তো মেইনলি পরীক্ষায় এরপরে আর কিছু নেই, পরীক্ষায় এইগুলাই যাবে। এই যে এটা বললাম যে আমাদের সেন্টিমিটারের সংখ্যার উপর ভিত্তি করে অ্যাসেন্ট্রিক, মনোসেন্ট্রিক, এইগুলা ইম্পর্টেন্ট না, তারপর দেখে নিবা, ঠিক আছে, এই সহজ না, দেখে নিলাম। এটা তো কম। তো এখানে আর কিছু লাগবে না তোমাদের, বুঝছো, এগুলো রিডিং দিবা, ইম্পর্টেন্ট মানে সৃজনশীল আসার মতো বা ক খ গর মধ্যে আসার মতো আর কিছু নাই, বুঝছো, কঠিন না খাও আসার মতো আছে। এগুলো কিন্তু অত ইম্পর্টেন্ট জিনিস আসে না, এগুলো রিডিং দিবা। সবই কঠিন। তো মেইনলি আমাদের কঠিন জিনিসটা আসবে এখন একটু পরে, মেইনলি পড়া শুরু হবে নিউক্লিক অ্যাসিড থেকে, এই অধ্যায়ের মেইন পার্ট শুরু হবে নিউক্লিক অ্যাসিড থেকে।